অন্যভাবে বিপ্লব করে ক্ষমতা দখল করবো, অথবা আমরা আর্মিকে দিয়ে ক্ষমতা দখল, এই দখলদার ইউনুসকে জানান দিতে চায় যে বঙ্গবন্ধুর সৈনিকরা আগুনে পোড়া ফিনিক্স পাখি, ওদের চাইলে নিশ্চিহ্ন করা যায় না। কারো বাড়িতে একটা ঢিল ছুড়েছে এমন প্রমাণ যদি বিএনপির কোন নেতা দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, পবিত্র রমজানে কমিটমেন্ট করলাম। আমরা সে প্রতিহিংসা রাজনীতি করিনি। সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গিয়েছে, এবং সেটা আমাদের হিসাবে প্রায় 3,000-এর কাছাকাছি, যদিও আমরা একেবারে কংক্রিট হিসাবটা এখনো পাইনি। এখন এই সময় তো ছিল ক্ষমতা ইউনূস। এখন আপনি বলেন তাদেরকে কোন আইনের বলে, কোন আদালতের বিচারে তাদের হত্যা করা হয়েছে? কোন আদালতের বলে একজন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে? কোন আদালতের রায়ে আওয়ামী লীগের একজন কর্মীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়? রাখিনি, আপনি বলবেন কি করে? আমরা তো ভোট ছাড়া ক্ষমতায় আসিনি। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছে অনেকগুলো বিষয় প্রশ্ন করব। শুরু করব একদম আপনাদের কুশল জেনে। আপনারা কেমন আছেন? দেশে আপনাদের নেতাকর্মীরা কেমন আছেন এখন? শারমিন, মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি, এবং আমাদের দেশের নেতা কর্মীদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ। তারা আসলে ভয়ঙ্কর এবং অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন আতিপাত করছে। তারপরে তারা সমস্ত কষ্টগুলোকে হাসি মুখে বরণ করতে রাজি, যদি ভবিষ্যতে দেশটা এই যে কালচক্রের খপ্পরে আমরা পড়েছি সেখান থেকে যদি আমরা উদ্ধার পেতে পারি, এই আশায়। জি। আহ, দেশে যেটা দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে তারা কষ্টের মধ্যে আছেন নেতাকর্মীরা, সেখানে তাদের উপর অনেক হামলা বা তাদের বাড়িঘরের উপরে হামলার এরকম ঘটনা, বা নেতাদের বাড়িঘরেও যারা আসলে বিদেশে আছেন যেই নেতারা, তাদের বাড়িঘরেও হামলার ঘটনা আমরা দেখেছি, লুটপাট এরকম ঘটনা ঘটছে। এর মধ্যে আপনারা গত মাসের খবর, আপনাদের মাস জুড়ে কর্মসূচি ছিল, ফেব্রুয়ারি মাস জুড়ে 18 তারিখ ছিল সর্বাত্মক হরতাল। মানে এইরকম কর্মসূচি আওয়ামী লীগকে আমরা অনলাইনে ছাড়া খুব বেশি দেখা যায় না, কর্মসূচি যা দেখলাম এটি, সেই কর্মসূচি এরকম দিয়ে আপনারা আসলে কি লাভ করতে চেয়েছিলেন আর কি লাভ করতে পারলেন? যেহেতু পরিস্থিতিটা আপনি বলছিলেন এরকম, কর্মসূচিতে নামলে নেতাকর্মীদের নিরাপত্তা, ব্যক্তি পরিবার প্রপার্টি বা সম্পত্তির নিরাপত্তার প্রশ্ন, আবার না না নামলে যা হলো আর কি, মনে হলো যে কোনো প্রভাবই পড়লো না। আপনারা আসলে কি করতে চেয়েছিলেন আর কি পেলেন? আসলে দেখুন, এই যে দখলদার ইউনূস সরকার ক্ষমতা আসার পরে একটা বার্তা বাংলাদেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোন সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে নাই, এবং আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় ছিল। এবং গতকাল গার্ডিয়ান পত্রিকায় একটি ইন্টারভিউ তিনি দিয়েছেন। সেখানে তিনি মনের মাধুরী মিশিয়ে একটি কথা বলেছেন যে আহ, উনি যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন সেটি গাজার চেয়ে খারাপ অবস্থা ছিল। আমি সে বিষয়টা নিয়ে আপনার সাথে পরবর্তীতে আজকেই আলাপ করব। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা, যেটা আমি একেবারে দ্বিধাহীন চিত্তে বলতে পারি, আওয়ামী লীগের 75 বছরের ইতিহাসে এরকম নিপীড়ন, এরকম নির্যাতন, এরকম জুলুম, এরকম বর্বরতার শিকার আওয়ামী লীগ তো দূরের কথা, বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনো হয়নি। এর মধ্যেও কিন্তু দেশের তৃণমূল কর্মীরা বারবার করে প্রোগ্রাম চাচ্ছিল যে আমরা একটা প্রোগ্রাম চাই। আমরা এই দখলদার ইউনূসকে জানান দিতে চাই যে বঙ্গবন্ধুর সৈনিকরা আগুনে পোড়া ফিনিক্স পাখি, ওদের চাইলে নিশ্চিহ্ন করা যায় না, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু ওদের হৃদয়ের যে দেদীপ্যমান মুজিব আদর্শের চেতনা, যে শিখা, সে শিখা কিন্তু নিশ্চিহ্ন করা যায় না। এবং আপনি দেখেছেন এত শত নিপীড়ন নির্যাতনের পরেও আপনি দেখেছেন যে হরতালের আগে প্রতিদিন বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় কিভাবে মশাল মিছিল হয়েছে, এবং কিভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মিছিল করেছে, সেটা আপনি দেখেছেন। হ্যাঁ, তো এর মধ্য দিয়ে আসলে আমাদের নেতাকর্মীরা মূলত এটাই তাদের কমিটমেন্ট, তাদের মানে এর মধ্যে পথ্যই দিয়ে আপনারা মনে করেন যে বঙ্গবন্ধু আপনারা জানান কন্যার দিতে প্রতি, পেরেছেন? বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের নিঃশর্ত আনুগত্য, এই বিষয়গুলো। এবং একই সাথে আসলে কোনো ত্যাগ স্বীকার না করলে তো একটি অর্জন সহজে হয় না। আমি এ প্রসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর একটি অটোগ্রাফের কথা উদ্ধৃত করতে চাই। উনি আহ, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পরে ওনার প্রতিবেশী ছিলেন নাসরিন ম্যাডাম, যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন। তিনি তার কাছে গিয়েছিলেন এবং তার একটি অটোগ্রাফ নিয়েছিলেন। সেই অটোগ্রাফে বঙ্গবন্ধু লিখেছিলেন, গ্রেট থিংস অ্যাচিভ থ্রু গ্রেট স্যাক্রিফাইস। তা আমার মনে হয় বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরাও সেই স্যাক্রিফাইসের জায়গায় দাঁড়িয়ে আমরা তাহলে বিশ্বকে আপনারা এটুকু যারা জানান দিতে নেতারা আছেন পেরেছি। বা সিনিয়র নেতারা যারা আছেন, তারা কেন স্যাক্রিফাইস না করে দেশের বাইরে চলে না, যেতেন বা চলে গেলেন? শারমিন, আপনি খুব প্রাসঙ্গিক একটা কথা বলছেন যে স্যাক্রিফাইস না করে দেশের বাইরে বলছেন, কয়জন নেতা দেশের বাইরে আছে?
আমাদের ম্যাক্সিমাম নেতা তো গ্রেপ্তার হয়েছে। এবং আপনি সেই ব্রিটিশ আমল থেকে যদি উপমহাদেশের রাজনীতিটাকে আপনি অ্যানালাইসিস করবেন, সেখানে তো আপনি আহ, অন্যায়, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সংগ্রামে আত্মগোপনে থাকা, এটা একটা রাজনৈতিক কালচার, এটা আপনি অস্বীকার করতে পারেন না। আপনি বাংলাদেশে যখন আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করার পরে তাদেরকে পুলিশ বেস্টনী নিরাপত্তা দিয়ে কিছু ধর্ষক, ডাকাত, চোর এবং এদেরকে দিয়ে নেতাকর্মীদেরকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হচ্ছে পবিত্র আদালত পাড়ায়, এবং সেখানে কোনো লয়ারকে তাদের পক্ষে দাঁড়াতে দিচ্ছে না। ইভেন অনেক জায়গায় এমনও হয়েছে যে কয়েকজন লয়ার দাঁড়ানোর কারণে তাদেরকে গ্রেপ্তার করে অনেকগুলো মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি জেনে অবাক হবেন, কিছুদিন আগে হাইকোর্টে আমার বোন শামসুন্নাহার অ্যাডভোকেট, সে যেহেতু আওয়ামী লীগের রেগুলার মামলাগুলো করছিল, তাকে ধরে নিয়ে গিয়ে অনেকগুলো মামলা দিয়ে তাকে কারাগারে চালান করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্যই আওয়ামী লীগের কোন নেতা যদি আত্মগোপনে থাকে, এটা তো আপনি বলতে পারছেন না যে পালিয়ে আছে, অথবা বলতে পারবেন না যে তারা একটা রাজনীতিতে মানে আইন আর রাজনীতির কালচার বহির্ভূত কোনো কাজ করছে। এই হিসাবে দেখার তো কোনো সুযোগ নেই। আপনি উপমহাদেশে রাজনীতি দেখেন না, সব সময় তো এটা হয়ে এসছে, এটা তো নতুন কিছু নয়। জি, তাহলে একটু পুরনো প্রশ্ন করি, তাহলে তারেক রহমানকে কেন বারবার আপনারা দেশে ফিরতে বলতেন? তারাও তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এরকম দেশের বাইরে অবস্থান নিচ্ছিলেন বা শুনেন, এখনো আছেন। তারেক রহমান কি বাংলাদেশে আদালতে এসে আত্মসমর্পণ করেছে? অথবা, আপনি খুব ভালো একটি কথা বলেছেন, অথবা আওয়ামী লীগের 15 বছরে বিএনপির কোন নেতা, ইভেন যুদ্ধ অপরাধী যারা ছিল, তারাও যখন আদালতে গিয়েছে, তাদের কারো বিরুদ্ধে কোন ধরনের মব জাস্টিস অথবা তাদের কোন লয়ারকে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে? অফকোর্স নট। বরঞ্চ সেখানে পৃথিবীর ইতিহাসে যেটা হয়নি শারমিন, যে আপনি দেখবেন যে মানবতা বিরোধী অপরাধী কিন্তু এপিলের কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু কন্যা এই যুদ্ধ অপরাধীদের মামলায় এপিলের সুযোগও রেখেছিল। তো সুতরাং আপনি ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট, ওই অবস্থার আজকের অবস্থা, এটা যদি একসাথে মিলিয়ে দেখেন, এটা তো অবশ্যই দুঃখজনক, এটা কোনোভাবেই মিলবে না। এমন যদি হতো, তারেক রহমান তো বড় নেতা, আমি তারেক রহমান কথা বাদই দিলাম, তার দলের ছোট নেতারাও যারা আদালতে গিয়েছে, কারো বিরুদ্ধে এই ধরনের একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবেন কিনা? ইভেন গত 15 বছরে বিএনপির কোন নেতা কর্মীর বাড়িতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কেউ একটি ঢিল ছুঁড়েছে কিনা? শারমিন, আপনি খুব ভালো একটা প্রসঙ্গ অবতারণা করেছেন। আওয়ামী লীগ 21শে আগস্টের ঘটনা হজম করতে হয়েছে, 15ই আগস্ট ফেক জন্মদিন বঙ্গবন্ধু কন্যা হজম করেছে। তারপরও আপনার 2007-এ মনে আছে ইয়াজউদ্দিনের পতন হলো আওয়ামী লীগের আন্দোলনের মুখে। তারপর গণমানুষের রায় নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট 262 আসনে জয়লাভ করে ক্ষমতায় আসলো। তারপরও বাংলাদেশের কোন প্রান্তে বিএনপির একেবারে উম, প্রান্তিক লেভেলের নেতাকে শুরু শুরু করে বড় নেতা কারো বাড়িতে একটা ঢিল ছুঁড়েছে এমন প্রমাণ যদি বিএনপির কোন নেতা দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, পবিত্র রমজানে কমিটমেন্ট করলাম। আমরা সে প্রতিহিংসা রাজনীতি করিনি। তো সুতরাং আপনি তারেক রহমানের জায়গাটা আর আজকের জায়গাটাকে যদি একসাথে মিলানোর চেষ্টা করেন, সেটা অবশ্যই বাস্তবতা বিবর্জিত হবে বলে আমি মনে করি। জি, মানে মেলানোর চেষ্টা যদি নাও করি, মানে আপনাদের প্রতি এখন যদি যেই আহ্বান যে আপনারা কেন দেশে ফিরে বিচারের মুখোমুখি হচ্ছেন না, একই রকম আহ্বান আপনারা করতেন আর কি তারেক রহমানের প্রতি, যে কেন বিচারের মুখোমুখি হচ্ছেন না। আপনি পরিস্থিতি মেলানোর কথা না বলছেন, এর মধ্যে আরও অনেক বিষয় আছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে যে বিএনপি নেতাকর্মীরা তারা ঘরে থাকতে পারতেন না, তাদেরকে গ্রেপ্তারের বিষয় ছিল, তারা মানে আদালতের চত্বরে ঘুরতে ঘুরতে তাদের প্রতিদিন যেত, এরকম অনেক রকম কথা তারা আপনার সামনেও, মানে আমাদের যখন সামনাসামনি আলোচনা হতো টকশোতে, তারা এসে এসে বলতেন এই অভিযোগগুলোর কথা। যাই হোক, আমি এগুলোর প্রসঙ্গে হয়তো আরেকটু কথা বলবো, আপনাদের প্রসঙ্গে আরেকটু কথা বলবো, আপনারা কি করবেন, কি পরিকল্পনায় আছেন, কিভাবে ফিরবেন। একটু শেষের দিকে আসি জাতিসংঘ তদন্ত প্রতিবেদন কদিন ধরে খুব আলোচনায় ছিল, সেই বিষয়গুলো আপনাদের সাথে তো সবসময় কথা বলার সুযোগ হয় না, আপনারা আসলে কথা বলতেও সবাই রাজি হন না বর্তমান প্রেক্ষাপটেই হয়তো। সেই প্রতিবেদন প্রসঙ্গে কথা বলি, যে 1400 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মানে আনুমানিক একটা সংখ্যা বলা হচ্ছে। 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায় দেয়া হচ্ছে বা অভিযুক্ত করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সিনিয়র নেতাদের। আপনারা, আমি দেখছিলাম আওয়ামী লীগ এই প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করেছে, পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং পক্ষপাতদুষ্ট বলছে। কেন জাতিসংঘ একটা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দেবে? না, এখানে জাতিসংঘের প্রতিবেদনটা পক্ষপাত দুষ্ট কিনা সেটা আমার মনে হয় এটা বিচার করার জন্য খুব বড় কোনো পণ্ডিত হবার দরকার নেই। একটু নিরপেক্ষ জায়গা থেকে বিবেকটা খোলা রেখে একটু চোখ বুলালে হয়। জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে সেখানে তারা নিজেরাই স্বীকার করেছে, তারা
অনেকের সাথে যোগাযোগ করেও যোগাযোগ করতে পারেনি। ইভেন এই ঘটনার সাথে সম্পৃক্ত র্যাবের প্রধান, পুলিশের প্রধান, তাদের কিন্তু ইন্টারভিউ করার সুযোগ ছিল এবং তারা সরকারকে বারবার বলেছিল, সরকার তাদের কোনো সহযোগিতা করেনি, এটা তাদের প্রতিবেদন তারা বলেছে। তাহলে তার মানে তো এটা অপূর্ণাঙ্গ রিপোর্ট। এক, এরপরে আপনি খুব ভালো কথাটা বলেছেন, গতকালও কিন্তু গার্ডিয়ান পত্রিকায় এই যে দখলদার ইউনূস সাহেব এই কথাটির পুনরুল্লেখ করেছেন, 1400 জন মারা গিয়েছে। এখন 1400 জন যে মারা গেল সেটা কখন মারা গেল? জাতিসংঘের এই রিপোর্টে আছে যে 1 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মোট 400 জনের প্রাণহানি ঘটেছে এবং 5 তারিখ 6 তারিখ এই 2 দিনে প্রাণহানি ঘটেছে আরো 250 জনের এবং 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রাণহানি ঘটেছে মোট 750 জনের। তাহলে এই জাতিসংঘ যদি তথ্যটা আসলে এই, কোথায় কত নাম্বার পেয়েছে, কারণ আমি চেষ্টা করছিলাম, আমি এটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। এখন আপনি যদি আগে বলতেন 1400 পেজ, 126টা পেজ তো আমার কাছে আছে এবং সেটি কিন্তু কয়েকটা দফায় বিভক্ত করা হয়েছে, সেখানে আছে। এখন আপনি বললে আমি হয়তো আপনাকে হ্যাঁ, পাই। কারণ আমি এখন আমি দেখছিলাম আওয়ামী লীগের পক্ষ মোবাইল থেকে থেকে, বলা হচ্ছে যে কোন সময়কালে কতটুকু, মানে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি বললে এটি এটি আরো ভালো হতো বা বিশ্বাসযোগ্য একটা জায়গায় দাঁড়াতো। আমি না এই বিষয়টা এটা আসলে আমি পাচ্ছিলাম না যে আপনাকে, কতজন কোন সময় এখানে এখানে হত্যাকাণ্ডের আমি শিকার। বেশ কয়েকটা পত্রিকায় সেটা একেবারে সুস্পষ্টভাবে এসছে। এটা আমার মোবাইলে আছে যেখানে আমি আপনাকে কথা বলছি। আচ্ছা। তো সেখানে তাহলে এই যে 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এর পরবর্তীতে, আচ্ছা এখন আপনি যদি বলেন জাতিসংঘের রিপোর্ট, ওটাও যদি বাদ দেন, এর পরবর্তীতে বাংলাদেশে জাতিসংঘের রিপোর্ট হচ্ছে মোট 1000 মারা গিয়েছে 5 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত। বাট আমরা আমাদের দলীয় যে রিপোর্ট, সারা দেশে আওয়ামী লীগের যে নেতা কর্মী যারা মারা গিয়েছে এবং সেটা আমাদের হিসাবে প্রায় 3000-এর কাছাকাছি, যদিও আমরা একেবারে কংক্রিট হিসাবটা এখনো পাইনি। এখন এই সময় তো ছিল ক্ষমতা ইউনূস। এখন আপনি বলেন তাদেরকে কোন আইনের বলে, কোন আদালতের বিচারে তাদের হত্যা করা হয়েছে? কোন আদালতের বলে একজন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে? কোন আদালতের রায়ে আওয়ামী লীগের একজন কর্মীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে? এখন এগুলা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে নাকি পড়ে না? তো এইটা বোঝার জন্য আমার কথা হচ্ছে কি, জাতিসংঘের প্রতিবেদন লাগবে কেন? এটা তো আমার বিবেক আছে। আমি ধরে নিলাম আপনি যেমনটি বলছিলেন যে আমি একটু আগে যাই, যে বিএনপির অনেক নেতাকর্মীরা আদালত চত্বরে ঘোরাফেরা করেছে, ডেফিনেটলি সেটা রাজনীতির জন্য কোনো ইতিবাচক বিষয় ছিল না। তো আমি যখন উত্তম কিছু দেওয়ার কমিটমেন্ট নিয়ে ক্ষমতা নিচ্ছি, তাহলে তো আমি যদি তার চেয়ে ভালনারেবল পজিশনে আমার অপোজিশনকে পাঠাই, তাহলে আমার কাছ থেকে জাতি কি শিখবে বা মানুষ আমাকে বা কেন গ্রহণ করবে? সেই চিন্তাটা কি তারা গ্রহণ করতে পারছেন না? যেমন ডক্টর ইউনূস গার্ডিয়ান পত্রিকায় গতকাল বলেছেন যে আমি যখন ক্ষমতা নেই তখন বাংলাদেশের অবস্থা গাজার চেয়ে খারাপ ছিল। এখন কোন গাজার কথা উনি বোঝাতে চেয়েছেন আমি জানি না, কারণ আজকে এবং একই সাথে তিনি আরো কয়েকটা বিবিসি সহ কয়েকটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসর প্রচুর টাকা খরচ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আচ্ছা শারমিন, আপনি বলেন এই যে অস্থিতিশীল পরিস্থিতি দেশে বিরাজমান, আমি তাকে অভিনন্দন জানাই যে উনি এটা স্বীকার করে নিয়েছেন। তাহলে এই অস্থিতিশীলতা কোথায়? আপনি শাহবাগে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে একজন ইপটিজিং করলো, এখন তাকে গিয়ে একদল তৌহিদি জনতা সেই ইপটিজারকে থানা থেকে বের করে ফুলের মালা দিয়ে তার হাতে কোরআন শরীফ দিয়ে অভিনন্দন জানালো। এইটাই হচ্ছে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষণ। এখন সে যদি আওয়ামী ফেসিবাদের টাকা কি করে থাকে, তাহলে আপনি তাকে গ্রেপ্তার করলেন না কেন, ফুলের মালা দিলেন কেন? আপনার অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে কিভাবে? সারা পৃথিবীর মানুষ আজকে একই কথা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল। এখন দখলদার ইউনূসের বক্তব্য হচ্ছে কি এগুলো ফেসিবাদের টাকা খেয়ে আমরা করাচ্ছি, আওয়ামী লীগ করাচ্ছে। তাহলে ওদের একজনকে আপনি গ্রেপ্তার করছেন না কেন? যখন একজন ঘোষণা দিয়ে বলছে যে অমুক তারিখে এই বাড়িটা ভাঙা হবে, তো সরকার যদি থাকে, যদি সে বাড়ির মালিক অভিযুক্ত হয়, ইভেন যদি দণ্ডপ্রাপ্ত আসামিও হয়, আদালতের নির্দেশনা ছাড়া সে বাড়ি ভাঙার অধিকার কি কারো আছে? আপনি এস টি ইমাম সাহেবের ছেলের সাবেক শ্বশুর বাড়ি হোক অথবা আমার সাবেক শ্বশুর বাড়ি হোক, আমি 10টা খুনের মামলার আসামি হতে পারি, আদালত আছে, বিচার আছে, আমার বিচার হবে। সেই কারণে বাংলাদেশের কোন নাগরিককে কি ইউনূস সরকার এই অধিকার দিয়েছে, আইনি বৈধতা দিয়েছে যে জনগণ চাইলে সে বাড়িতে ঢুকে ইচ্ছা মতো লুটপাট করতে পারবে, ধর্ষণ করতে পারবে, রাহাজানি করতে পারবে, খুন করতে পারবে? যদি সেটা উনি সে অধিকার জনগণকে দিয়ে থাকেন, তাহলে তো আর কোনো কথা নেই। আর যদি জনগণকে দিয়ে না থাকেন, তাহলে তিনি যদি বলছে এগুলি তো অরাজকতা, এগুলি তো দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া, তাহলে এই অস্থিতিশীলতা যারা করছেন
আপনি একজনকে গ্রেপ্তার করেছেন কোথাও? আপনি আজকে পত্রিকা দেখলাম এক মৌলানা সাহেব একটা ফতোয়া দিয়েছেন যে মোহররমাত ছাড়া যদি কেউ বাইরে চলাফেরা করে, সে যদি ধর্ষিতা হয়, সে দায় ওই মেয়ের। আচ্ছা, এটা কোরআন হাদিসের কোথায় এই আয়াতটা আছে? এই সরকার কি এখন হয়তো বলবেন যে সেও স্বৈরাচারের দোষর, কারণ সে উস্কানি দিচ্ছে, এত তো একটা দহিদি জনতা জজবায়া হালতে চলে যাবে, জজবায়া হালত থেকে তো হয়তো আরো দর্শনে উৎসাহিত হবে। তাহলে কি সে যদি স্বৈরাচারের দোষর হয়, আপনার সরকার তাকে গ্রেপ্তার করছেন না কেন? আপনি বলছেন যে বাংলাদেশ গাজার চেয়ে খারাপ অবস্থায় ছিল যখন আপনি ক্ষমতা নিয়েছেন। তখন তো বাংলাদেশের গাজার গাজার চেয়ে খারাপ অবস্থায় থাকা অবস্থায় আপনি যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন আপনার অ্যাপয়েন্টেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আহসান এস মনসুর সাহেব খালেদ মহিউদ্দিন সাহেবের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ উল্লেখ করেছিলেন 20.5 বিলিয়ন, যেটি আওয়ামী লীগও আরো 6 মাস আগে বলেছিল 21 বিলিয়ন। তাহলে গাজা আর আর আপনি বলছেন যে আহ, আহ, আমরা গাজার চেয়ে খারাপ অবস্থা করেছিলাম, তাহলে আপনি ভালোটা কি করলেন 7 মাসে? আচ্ছা, গেল। এখন এরপরে যখন জনাব খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করলেন, তাহলে এতদিন যে বলা হচ্ছে যে বাংলাদেশের রিজার্ভ শূন্য হয়ে গেছে, এটা কি ঠিক? উনি বলেছেন এটা ঠিক নয়। শুধু তাই নয়, আপনার নিশ্চয় মনে আছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাহির থেকে বাংলাদেশের অর্থনীতির খারাপের যতটুকু খারাপ বলে আমরা শুনেছিলাম, এখানে দেখলাম যে না, ততটুকু খারাপ তো নয়, বরঞ্চ বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। তাহলে উনি যে বললেন কালকে গার্ডিয়ানে বাংলাদেশের অবস্থা গাজার চেয়ে খারাপ ছিল, তাহলে নিশ্চয়ই আপনার দুইজন অ্যাপয়েন্টেড, একজন উপদেষ্টা এবং একজন গভর্নর মিথ্যা বলেছেন, ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। আপনি গাজা উত্তর বাংলাদেশে আপনি কি করেছেন? গাজা যখন ছিল আপনার কথা অনুযায়ী, তখন আপনার মনে আছে শারমিন, আইএমএফ এর কাছ থেকে বঙ্গবন্ধু কন্যা সরকার অর্থ সহায়তা চেয়েছিল, একটা লোন চেয়েছিল। সেই লোন তখন যারা অপোজিশনে ছিল, আমার স্পষ্ট মনে আছে জনাব রাজা কিবরিয়া সাহেব খুব শাউট করে বলেছিলেন যে কেরানিদেরকে দিয়ে এই অর্থ আদায় করা সম্ভব না, কেরানিদের কি ক্ষমতা আছে অর্থ দেওয়ার? আমি লিখে রাখেন আপনি যে আইএমএফ বাংলাদেশকে কোনো অর্থ সহায়তা দিবে না। কিন্তু শুধু তাই নয়, বাংলাদেশ আইএমএফ বাংলাদেশ সরকারকে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ছাড় দিয়েছিল, জানুয়ারিতে তৃতীয় কিস্তির টাকা ছাড় পাওয়ার কথা। এখন একটা আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থা কখন একটা দেশকে অর্থ সহায়তা করে, ঋণ দেয়, যখন তারা এনশিওর হয় যে সে ঋণ ফেরত পাবে। অর্থাৎ গাজা যখন ছিল তখন ঋণ ফেরত পাবার নিশ্চয়তা ছিল বলে আইএমএফ টাকা দিয়েছিল বাংলাদেশকে। আর আপনি গাজার থেকে ভালো জায়গায় নিয়ে আসছেন, এখন কোন গাজায় নিয়ে আসছেন সে কারণে আইএমএফ আপনাকে তৃতীয় কিস্তির টাকা দিল না। এখন বিষয় হচ্ছে ক্ষমতার চেয়ারে বসলে মনের মাধুরী মিশিয়ে আপনি যা খুশি বলতে পারেন, কারণ কথার তো ট্যাক্স এমনিতে নেই। তাছাড়া ওনার তো আবার ট্যাক্স দেওয়ার অভ্যাসও নেই, বরঞ্চ উনি ট্যাক্স 600 সাড়ে 600 কোটি টাকার ট্যাক্স উনি নিজেরটা কমিয়েছেন। 29 সাল পর্যন্ত ট্যাক্স না দেওয়ার একটা মানে পূর্ব অনুমোদনে তিনি করে রেখেছেন। জনাব আমিনুল ইসলাম কথার আমিন, উপরে আপনি ট্যাক্স হলে বলছিলেন হয়তো উনি যে ভাবতেন হ্যাঁ, আপনি বলছিলেন যে এই যে 7 যে মাসে সরকার কি মানে করলো, আপনি অনেকগুলো সমালোচনার জায়গায় বলছিলেন যে এই সমালোচনাগুলো এখন আসলে হচ্ছে মব নিয়ে, হচ্ছে তৌহিদি জনতার হঠাৎ করে আসা বা মৌলবাদ, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে আপনাদের বিষয়গুলো সম্পর্কে আরেকটু জানতে চাই। এই সমালোচনা করতে থাকলে অনেক সমালোচনা করা যাবে। আপনি বলছেন আইএমএফ আন্তর্জাতিক সংস্থার লোনের কথা। আমি জাতিসংঘের বিষয়ে আরেকটু জানি, সেটি আন্তর্জাতিক সংস্থা, সেটিকে আবার আপনারা মানছেন না। একটা ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ফোনালাপ, সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, নির্দেশনা দিতে শোনা যাচ্ছে যে এখন লেথাল ওয়েপন, এখন থেকে লেথাল ওয়েপন ব্যবহার করবেন, যেখানে পাবেন গুলি করবেন, যেখানে গ্যাদারিং দেখবেন সেখানে উপর থেকে, এখন উপর থেকে গুলি, উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে। তখন ওই ফোন আলাপের ওপাশ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার নির্দেশনা লাগবে, তখন শেখ হাসিনা বলছেন আমার ওপেন নির্দেশনা দেয়া আছে। আপনি শুনেছেন এই ফোন আলাপটি, মানে জাতিসংঘের যে রিপোর্ট তার সাথে এই ফোন আলাপের কথোপকথনের খুব আচ্ছা, একটা এই এই ফোনালাপটা একেবারে অ্যাবসলিউটলি একটা বোগাস। আপনি জানেন এখন এআই এর মাধ্যমে পুরুষের কণ্ঠ নারীর কণ্ঠ করা যায়, নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ করা যায়। এবং আপনি দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা আপনার আছে, আপনি বলেন যে যে গুলির কোনো বিষয় যদি থেকেও থাকে, এটা কি প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিতে হয়? এটা প্রধানমন্ত্রী পর্যন্ত কখনো যেতে পারে বিষয়টা? এটা তো একটা হাস্যকর বিষয়। মানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি মানুষ আজকে এগুলো নিয়েও কথা কেন বলছে। যেতে পারে না, মানে প্রধানমন্ত্রীর কাছে কেন প্রধানমন্ত্রী যাবে না কি গুলি? কারণে? শুনেন, এটা তো শুনেন,
এই পুলিশ এবং সেনাবাহিনী কার আন্ডারে? পুলিশ কার আন্ডারে? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। হুম। তো সুতরাং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেখানে তো প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার বিষয়টা তো একেবারে টোটালি অযৌক্তিক, এবং সেটা তো অপ্রাসঙ্গিক। এটা তো প্রশ্নই আসে না। তাহলে কি আপনি এবং দায়টা সেটা শুনেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দেবেন? আপনাকে আরেকটু বলি, শারমিন, আমি আরেকটু বলি, আমি আরেকটা কথা দায়িত্ব নিয়ে বলি। যদি প্রধানমন্ত্রী যদি সেটাই চাইতেন, আমি 100 ভাগ দায়িত্ব নিয়ে কথাটা বলছি। যখন গোয়েন্দা সূত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতে পারে, ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করে, ওখানে মারামারি হবে, ব্লাডশেড হবে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করে ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে বলেছেন, তোমরা ইমিডিয়েটলি হল ছেড়ে দাও, একজন ছাত্রলীগের ছেলে হলে থাকবে না। অর্থাৎ উনি কোনোভাবেই রক্তপাত চাননি। উনি রক্তপাত চাননি বলেই সেদিন ছাত্রলীগের টোটাল বডি কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস ত্যাগ করেছিল। সুতরাং যিনি এটা তো একেবারে আমরা জাজল্যমান সাক্ষী, যিনি রক্তপাত না চাওয়ার কারণে এইরকম একটি সিদ্ধান্ত ছাত্রলীগকে দিয়েছেন, যেখানে আপনি নিজেও জানেন যে সেখানে হলগুলোতে যদি ছাত্রলীগের অবস্থান নিত, রক্তপাত হতো, এবং সেই রক্ত মারিয়ে এই আন্দোলনটা সফল করা কত কঠিন হতো। তাহলে সেই শেখ হাসিনা আবার কাকে এগুলির নির্দেশনা দিবে? এগুলো 100 ভাগ ফেক। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম আপনাকে। আচ্ছা, আপনি বলছেন মানে শেখ হাসিনার যে ফোনালাপ, মানে তাহলে আসলে এইরকম ফেক আমরা আপনাদের সময়ও শুনতাম, বিভিন্ন বিরোধী দলের নেতাদের এই ফোনালাপ ফাঁস হতো। মানে তাহলে কেন আমরা এগুলোতে বিশ্বাস করি যদি সবই না, আসলে ফেক? আমি 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 এটা হচ্ছে কি, প্রযুক্তির যে অপব্যবহার। হুম। হ্যাঁ, আপনি কিন্তু অ্যাপেলের প্রতিষ্ঠাতা কিন্তু এখন বলছেন যে 18-র নিচে কারো কিন্তু মোবাইল ব্যবহার করা উচিত না, তাহলে ব্রেনের ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই যে প্রযুক্তির নেতিবাচক যে ফল, আমরা দুর্ভাগ্যভাবে আমরা সেটাকে আহ, মানে হজম করতে হচ্ছে আমাদেরকে। এটা যদি আমাদের সময় হয়ে থাকে সেটাও খারাপ হয়েছে, আর এখন হয়ে থাকলে সেটাও খারাপ হচ্ছে, ভবিষ্যতে হলে সেটা আরো খারাপ হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। রাজনীতিকে আমি মনে করি রাজনীতি দিয়ে মোকাবেলা করাই উচিত। আমি যদি বঙ্গবন্ধুতে যাই, আমি সেখানে তার 23 বছরের সংগ্রামে আমি কখনোই মানে রাজনীতিকে মানে কুরাজনীতি দিয়ে মোকাবেলার কোনো দৃষ্টান্ত আমি দেখিনি। আমরা ওই জাতিসংঘের প্রতিবেদনে মানে এই কথোপকথনের সাথে প্রতিবেদনের ভাষার মধ্যে অনেক মিল পাওয়া যায়। আর ওখানে দেখা যাচ্ছে যে প্রতিবেদনের ছবিও দেওয়া হচ্ছে যে র্যাব লেখা হেলিকপ্টার উঠছে, বলা হচ্ছে সেখানে জলপাইরঙা হেলিকপ্টার, সেখান থেকে সেনাবাহিনী যেই মানে বুলেট ব্যবহার করে সেই বুলেট, সাক্ষী যারা ছিলেন, যারা সাক্ষ্য দিয়েছেন, তারা এই বিষয়গুলো বলেছেন। এগুলোকে কি আপনারা সব অস্বীকার করেন জাতিসংঘের প্রতিবেদনে যে বিষয়গুলো এটি আসছে? শারমিন, আপনি খুবই চমৎকার বিষয়টার অবতারণা করেছেন, আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনার মনে আছে যে দখলদার ইউনূস ক্ষমতা নেওয়ার পরে র্যাবের নতুন ডিজি খুব স্পষ্ট করে বলেছিলেন যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি। এক, এবং আপনি ঢাকা শহরের বাস্তবতায় আছেন। সে বাস্তবতা হচ্ছে কি, কয়েকটা শিশু গুলিবিদ্ধ হয়েছে 5 তলা এবং 6 তলা থেকে, এবং সেই গুলিগুলো কিন্তু ডাইরেক্ট তারা সমান্তরাল যাভাবে গুলিগুলো গায়ে লেগেছে। এবং ঢাকা শহরে যেই ঘনবসতি, সেখানে একটা হেলিকপ্টার 5 তলা বা 6 তলার সমান্তরালে নেমে আসার কোনো সুযোগ নেই। তাহলে সেই গুলিগুলো যদি হেলিকপ্টার দিয়ে যদি গুলি হয়ে থাকে, সেটা গুলিটা হবে আড়াআড়ি। কিন্তু সেটা কোনোটা গুলি আড়াআড়ি হয়নি, যে কয়টা গুলিবিদ্ধ হয়েছে সবাই সমান্তরাল গুলি হয়েছে। এই বিষয়টাও যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলেও বুঝতে পারবেন যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। হেলিকপ্টার হয়তো, র্যাবের হেলিকপ্টার হয়তো ভয়ভীতি দেখানোর জন্য আকাশে উড়েছিল, এবং যেটি র্যাবের প্রধান স্পষ্ট করে বলেছেন যে র্যাব থেকে, হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি। এক, নাম্বার টু, আপনি আরেকটা চমৎকার বিষয় দেখেন যে ওদেরই নিয়োগকৃত স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত শেখ, যে মাত্র তিনি বললেন 7.62 বোরের যে গুলিতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেগুলি পুলিশ ব্যবহার করে না, তারপরের দিনই কিন্তু তাকে মন্ত্রণালয়ে পাল্টে দেওয়া। কি অসাধারণ! কই, তাকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন না কেন? এবং শুধু তাই নয়, এবং তার নিয়োগকর্তারা হুঙ্কার দিলেন যে আমরা যেমন উঠাতে পারি তেমন নামাতে পারি, যদি বাড়াবাড়ি করেন বঙ্গোপসাগরে ফেলে দিই। আচ্ছা, গেল। আবার গত 3 দিন আগে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা, তিনি আরেকটি কথা বলে ফেললেন, ব্যাপার সত্য কথা, যে 7,000 কোটি টাকা ইয়ের আপনার ইয়ের ইয়ে কি বলে এটা, শিক্ষকদের পেনশনের 7-8 হাজার কোটি টাকা নয়-ছয় করা হয়েছে। এই কথা বলার পরের দিনই কিন্তু তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এবং তা এই যখন অবস্থা, তা এখন এগুলো তো
এই তো এরা না হয় তাদেরই দেশের অ্যাপয়েন্টেড ভেতরের লোক। অবস্থা, আপনি এরকম আরো অনেক অবস্থা দেখাতে পারবেন, এই তো দেশের ভেতরের অবস্থা, কিন্তু জাতিসংঘ তার, আপনারাও তাদেরকে তদন্তের আহ্বান জানিয়েছিলেন, তারা কেন এই সরকারের প্রতি পক্ষপাতিত্ব করবে বা এরকম না, পক্ষপাত এটা দুষ্টুমি এটা করবে? এটা কেন করেছে, এটা তো জাতিসংঘের মহাসচিব ফলকার টুর্ক তার সাক্ষাৎকারে বলেছেন যে যখন তাকে বলা হচ্ছিল যে মানে বিশ্বব্যাপী জাতিসংঘ মানবাধিকার এবং ডেমোক্রেসির জন্য কি করেছে, তো ফলকার টুর্ক তো বলেছেন যে অ্যাজ এ এক্সাম্পল আমি বাংলাদেশের কথা বলতে পারি। বাংলাদেশে আমরা এই কাজটা করেছিলাম, আমরা যার ফলশ্রুতিতে ইউনূস ক্ষমতায় এসেছি। তো এটা তো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবং এটা না, তিনি বাংলাদেশে এই আমেরিকান কাজটা করেছেন প্রেসিডেন্ট কি? ডোনাল্ড বাংলাদেশে ট্রাম্প। তিনি বলছেন যে সেনাবাহিনীকে তারা হুঁশিয়ারি দিয়েছেন বা সতর্ক করেছেন যে তারা যদি এই কাজে জড়িত থাকে তাহলে শান্তিরক্ষী মিশনে তাদের যাওয়া বন্ধ লোক হতে পারে পাঠানো, বা শান্তিরক্ষী দেশ হিসেবে বাংলাদেশ নাও থাকতে পারে। right? এই এখন সতর্কবার্তা দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মানে তার ফলাফল দেখা গেছে পরিবর্তন, তিনি এরকমটি বলেছেন হার্টকে। ভেরি গুড, আমি ওটা বলছি শারমিন। কারণ আপনি বলুন, সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বে নিয়োজিত। এখন যদি কোনো গোষ্ঠী আপনার বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে উন্মত্ত হয় অথবা ধ্বংস করতে থাকে অথবা মানুষকে হত্যা করতে থাকে, সেই জায়গায় সেনাবাহিনী যদি তার দায়িত্ব পালন করে যে শপথ অনুযায়ী যে আমরা এই রাষ্ট্রীয় সম্পদ কাউকে ধ্বংস করতে দিব না, তাহলে সেখানে জাতিসংঘের তাদের বাধা দেওয়ার অধিকার আছে কিনা? জাতিসংঘে আমাদের সেনাবাহিনী যারা আছে, যায় সিয়েরা লিওন বা শান্তি মিশনে, তাদের কাজটা কি? সেখানে তাদের যারা টেরোরিস্ট আছে ওইসব দেশে, সেই টেরোরিস্ট গুলার কাছ থেকে সেই দেশের জনগণকে সেফ রাখার জন্য জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে নিয়োগ করা হয়। তাহলে যে জাতিসংঘ অন্য দেশের টেরোরিস্টদের কাছ থেকে সেই দেশের নাগরিককে নিরাপদ রাখার জন্য আমাদের সেনাবাহিনীকে নিয়োগ করে, তাহলে সেই আমাদের সেনাবাহিনী আমাদের দেশের টেরোরিস্টদেরকে টেরোরিস্টদের হাত থেকে আমার দেশের মানুষকে যদি নিরাপদ রাখার জন্য কোনো ভূমিকা নেয়, সেখানে জাতিসংঘের কোনো নৈতিক অধিকার থাকে কিনা এই কথা বলার যে তুমি তাকে থামাইও না, তুমি তাকে করতে দাও। কারণ এটা কি শারমিন, এটা তো আজকে ক্রিস্টাল ক্লিয়ার। সমন্বয়করা মেইন স্ট্রিম মিডিয়ায় এসে একেবারে উচ্চস্বরে বলেছে, সেদিন যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম, সেদিন যদি আমরা পুলিশ হত্যা না করতাম, তাহলে এই বিপ্লব হতো না। বিএনপি সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি জনাব বাচ্চু সাহেব, তিনিও বলেছেন আমরা যদি এনায়েতপুর থানায় আগুন দিয়ে 13 জন পুলিশ হত্যা না করতাম, তাহলে এই পুলিশ ভয় পেত না। তাহলে সেখানে যেহেতু কারফিউ জারি অবস্থায় এবং সেটা দায়িত্ব সেনাবাহিনীর, এই জায়গায় সেনাবাহিনী যদি এই পুলিশগুলোকে রক্ষার জন্য পাল্টা গুলি ছুড়ে আইন অনুযায়ী অথবা তাদের প্রোটেক্ট করতে যায় এই টেরোরিস্ট, এই সন্ত্রাসীদেরকে, তাহলে সেটা জাতিসংঘের কোন আইনের বলে সেটা তারা নিষেধ করেছিল? আমি জাতিসংঘ মহাসচিবের আচ্ছা, কাছ সেই থেকে প্রশ্ন আপনি বিনয়ের সাথে করতেই পারেন জানতে যে চাই, জাতিসংঘ আসলে আপনি তাদেরকে। আমার দেশের সেনাবাহিনীকে অন্য দেশের সন্ত্রাসী মোকাবেলা করে সে দেশের জনগণের জানমালের জি, নিরাপত্তা বিধান করার জন্য সেটি বহুমূল্যে ধরুন, বড় সেটি আপনি প্রশ্ন করতেই পারেন। উচ্চ বেতনের চাকরি দিয়ে নিয়ে যাবেন, হুম। আর আমার দেশের সেনাবাহিনী আমার দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দিতে গেলে আপনি নিষেধ করবেন যে না, তুমি যদি এখানে সাধারণ জনগণের নিরাপত্তা দাও, সন্ত্রাসীদের পক্ষ অবস্থান না নাও, তাহলে তোমাকে সেনাবাহিনী দিব না। এটা কি পক্ষপাতদুষ্টতা নয়? আচ্ছা, ওরা আমি যদি এই তাই করে, প্রশ্নটা মানে ভলকার সরকার টুর্কের এই তুর্ককে করতে বক্তব্যে যা চাই। বলছেন যে সেনাবাহিনীকে তারা সতর্ক করলো বা নিষেধ করলো, যদি তেমনটি হয়ে থাকে সেনাবাহিনী সেটা শুনে নিল বা মেনে নিল, আপনাদের সেই সময়ের অভিজ্ঞতা কি বলে? না, সেনাবাহিনী সেটা কেন মেনে নিল অথবা কি নিল সেটা ব্যাখ্যাটা সেনাবাহিনী দিল, সেটা তো আমি দিতে পারবো না, তাই কিন্তু না? এটা আপনারা আপনি আসলে সেনাবাহিনীকে ক্ষমতায় ছিলেন, যেহেতু আপনাদের পতন হলো, সেখানে আসলে তাদের ভূমিকা কেমন ছিল? আপনি বলছেন যে তাদের জাতিসংঘ এই নিষেধাজ্ঞা দিতে পারে না, না। আমি বলছি কি, জাতিসংঘের এই পরামর্শ তারা কেন মেনে নিল, কিসের বিনিময়ে মেনে নিল, এগুলো তো শারমিন আজকে দিবালোকের মতো স্পষ্ট। আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, তাকে বলা হয় উনি নাকি স্ট্রেট ফরওয়ার্ড খেলেন, উনি কোনো গুগলি লেগ ব্রেক খেলেন না। উনি তো বলে দিচ্ছে যে আমার দেশ থেকে $29 বিলিয়ন গেছে বাংলাদেশের সরকার পতনের জন্য। এগুলো তো আজকে সব দিবালোকের মতো স্পষ্ট। এগুলো দিয়ে তার রাগডাক কিছু আছে বলে আমি মনে করি না। কেন হয়েছে, কোথা থেকে হয়েছে? আচ্ছা, মানে এরকম কথা আছেই, $29 মিলিয়ন বা আমরা যদি মাইক বেঞ্চের কথাও শুনি, সেখানেও শুনেছি যে কিভাবে আসলে কোথায় কোথায় অর্থায়ন করা হয়, এরকম কথা শুনেছি, বা ভলকার টুর্কের কথা। কিন্তু কিছু তো একটা ছিল, কেন আপনাদের বিরুদ্ধে এই অর্থায়নটা সফল হয়ে গেল? আপনাদের বিরুদ্ধে সেই জনরোষের জায়গাগুলো আপনারা কি সেটা চিহ্নিত করেছেন? তাদের ইন্ধন ছিল যার কারণে সফল হলো, এগুলো আপনারা বলতে পারেন। সেই জায়গাটাই আসি, কিন্তু আপনার কাছে সেই প্রশ্ন, তাহলে কি আপনি এটা বলছেন যে ভলকার টুর যা বলেছে বা জাতিসংঘ পক্ষ থেকে যা বলা হয়েছে সেনাবাহিনী সেটা মেনে নিয়েছিল সেই সময়? না, মেনে না নিলে তো এটা হইতো না। আপনার ধরুন, আমরা
4 তারিখ আমরা নিজেরাই দেখেছি যে সেনাবাহিনী আমাদের চট্টগ্রামে আমাদের সমাবেশ লক্ষ্য করে গুলি ছুড়েছে হুম। 4 তারিখ বিকালে। এবং 5 তারিখ সকাল থেকেই তো তারা যারা আপনার আন্দোলনরত ছিল, যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, প্রত্যেকের হাতে ওপেন অস্ত্র ছিল, দা, খিরিস, তলোয়ার, বন্দুক ছিল প্রকাশ্যে, তাদেরকে তো সেনাবাহিনী রাস্তা অবাধে আসার জন্য ইনভাইট করলো। এগুলো তো সমস্ত কিছুতে আজকে দিবালোকের মতো স্পষ্ট। হ্যাঁ, আপনি এখন যেটা বলছেন, আর একটা প্রশ্ন আপনি করেছিলেন যে এই কনস্পিরেসি গুলা ছিল, তবু আমাদের কেন পতন হলো। হ্যাঁ, ডেফিনেটলি। প্রথমত হচ্ছে কি, এটা তো স্বীকার করার জায়গা নেই, একটি রাজনৈতিক দল হিসাবে অথবা সরকারে থাকা অবস্থায় আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি গুলো হচ্ছে, সেটাকে আমরা ঠিক মতো অ্যাড্রেস করতে না পারেও তো আমাদের ব্যর্থতা, ডেফিনেটলি ব্যর্থতা ছিল। এবং সেখানে 15 বছর একটি দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যেটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন। তো সেখানে তো অবশ্যই অসন্তুষ্টিতে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, এই অসন্তুষ্টি যদি থেকে থাকে, সেটা তো জনগণের সামনে পথ ছিল যে ভোটের মাধ্যমে সেটা পতন ঘটানো। ছিল কি সেটা তো আদৌ এভাবে জনাব হতে পারে। আমিনুল ইসলাম আমিন, সেই পথটা কি ছিল, আপনারা রেখেছিলেন? সেই কষ্টটা আহ, রাখিনি, আপনি বলবেন কি করে? আমরা তো ভোট ছাড়া ক্ষমতায় আসিনি। হ্যাঁ, এটা ঠিক, ভোট নিয়ে অনেক বিতর্ক ছিল। কিন্তু আপনি যদি একটু পেছনে ফেরত যান, 14 সালের নির্বাচনের আগে আপনার মনে থাকার কথা, বঙ্গবন্ধু কন্যা তো বিএনপি কে স্বরাষ্ট্র এবং সংস্থাপন সহ 4টা মন্ত্রণালয় অফার করেছিল যে আপনারা আসেন, আমরা একটা ইলেকশন করি। তারা নির্বাচনে আসছেন না, কি করলেন? 535টি স্কুল ভবন জ্বালিয়ে দিলেন, প্রায় 250 জন পুলিশ সহ সাধারণ মানুষকে হত্যা করলেন। এবং 2 থেকে 2.5 মাস পুরো বাংলাদেশ বলা যাচ্ছে যে একটা তপ্ত কড়াইয়ের উপর ভাসছিল, মানে জ্বলছিল বাংলাদেশ। 2018-তে এসে আরো খারাপ। 14 সালে আপনাদের সেই নির্বাচনের পরে একটা নির্বাচন করবার কথা ছিল, মানে সেটা 6 মাসের না, মাথায় এই সম্ভবত, সেটি এই আপনারা এই করেন নাই। কথাটা এই কথাটা মার্কেটে আছে, কিন্তু এই কথাটার তো কোনো কে কোথায় কাকে বলেছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে কি, রাজনৈতিক দল এবং দল পরিচালনার দেখছিলেন ক্ষেত্রে সেদিন সাবেক আপনাদের সময়কার গণতন্ত্রে সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুকে সম্ভবত তিনি স্ট্যাটাস আকারে এটা লিখছেন যে তিনিও বলছেন যে এরকম ওনাকে কথা ছিল। ওনার উচিত ছিল এটা, ওনাকে কেউ বলেছে কিনা সেটা উনি ক্লিয়ার করতে পারতো। আর ইকবাল করিম ভূঁইয়ার ভূমিকা তো আমরা দেখেছি। উনি তো উনি সেনাপ্রধান ছিলেন ওই সময়ই। তাহলে উনি কি কাজটা করেছেন? উনি তো সেই সময়, এখন খারাপ সময় উনি এত এত কথা বলতেছে, উনি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে এটা পরামর্শ দিতে পারতেন, উনি তো দেন নাই। এখন আজকে এসে বড় বড় কথা বলে শুধু বাহাবা নেওয়ার মানসিকতাটা ঠিক না। আমি যেটা বলতেছি, ধরেন গণতন্ত্রে তো নানাবিধ ঘাত প্রতিঘাত আছে, সমালোচনা আছে, অস্বীকার করার জায়গা নেই। আমরা যদি বলি যে বাংলাদেশের গণতন্ত্র একেবারে পিওর, সেটা আশা করা যায় না। পৃথিবীর গণতন্ত্রের যে অনেকটা আতুরঘর বলা যায় আমেরিকা, সেখানে কি আপনার ক্যাপিটাল হিলে হামলা হয়নি? তা বলে কি সেখানে ভোট বন্ধ হয়ে গেছে? তা বলে কি সেখানে, এই যে আপনার এবার ডোনাল্ড ট্রাম্প জেতার পরে ক্যাপিটাল হিলে হামলার যে 1500 জন আসামি, তাদেরকে কি মুক্ত করা হয়নি, মুক্ত করে দেওয়া হয়নি? তা বলে কি এই জন্য কি আমেরিকাতে তার বিরোধী পক্ষ ভাঙচুর বা জ্বালাপোড়া করছে? তারা সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছে। তো আমাদের দেশে কি সেটা হতে পারতো না? হতে পারতো। কিন্তু সেটা না করে তো আমরা জ্বালাপোড়ার মধ্যে চলে গেলাম। তাহলে এখানে তো আপনি শুধু আওয়ামী লীগকে এককভাবে দায়ী করবেন এমন তো নয় যে দেশের ভালো করার দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের, তা তো না, সবার যারা জি। রাজনীতি করে। কিন্তু সরকারে এবং ছিলেন সবাই আপনারা, মানে এটা সে একদম পুরনো এবং বহুল আলোচিত। আমিও এই প্রশ্নটি একাধিকবার করেছি আপনাদেরকে যখনই সুযোগ পেয়েছি, দেশে থাকতে বা দেশের বাইরে এসেও। 14তে হয়ে গেল এরকম একটা ঘটনা, আহ্বান করেছিলেন, হলো না। 18তেও একই রকম, 18তে তারা আসলো, তারপরে একটা নির্বাচন হলো। সেই নির্বাচনটা এত মাত্রায় প্রশ্নবিদ্ধ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তারা যেই হিসেব দিল, তার মধ্যেও এত এত প্রশ্ন, শতভাগ ভোট পড়লো কতগুলো কেন্দ্রে, 2 শতাধিক কেন্দ্রে। মানে এই যে বিষয়গুলো, সেগুলোর কোনো রকম বিচার হলো না বা কিছুই হলো না। এত অভিযোগ উঠলো দেশে বিদেশে থেকে, আপনারা একদমই আমলে নিলেন না। 24-এ আবার একটা নির্বাচন হয়ে গেল, সেটাও এই আমি দামি নির্বাচন যেটি হলো আর কি, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই একটা নির্বাচন হয়ে গেল। মানুষ আর কতদিন আসলে এই আস্থা রাখতো যে নির্বাচন বা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবেন? না, এই জায়গায় মানুষের অসন্তুষ্টি ছিল না, আমি সেটা বলবো না। কিন্তু আপনি যদি 18-র কথাও বলেন, 18 তো ধরেন বিএনপি যে কাজটি করেছে, যে আমরা কিন্তু 18-তে নির্বাচনে আগেও বলেছিলাম যে বিএনপির একটা লক্ষ্য থাকবে নির্বাচনকে বিতর্কিত করা। তারা এক একটা আসলে 3-4 জন করে প্রার্থী দিয়ে সেই কাজটা কি তারা করেনি? তারাও তো ওইভাবে মোকাবেলা করতে পারেনি। আমি বলছি না যে তাদের মানে সব দোষ, মানে তাদের সব দোষ, সেটা বলছি না। কিন্তু তারাও তো তাদের কাজটা পালন করতে পারেনি। আমরা কি এটাও দেখিনি যে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে বিএনপির নেতারাই, মনোনয়ন প্রত্যাশারা কি চিৎকার করে বলেনি যে আমি খাওয়া ভবনে টাকা দিইনি, সে কারণে আমরা নমিনেশন পাইনি? এই কথা তখন থেকে উৎসারিত হয়েছে। এগুলো তো আমি এই জন্য বলছি কি, এখানে আমি বলবো না যে এখানে এই অবস্থার জন্য
বিএনপির দায়ী অথবা জামাত দায়ী অথবা আওয়ামী লীগ দায়ী নয় সেটা বলবো না। আমি বলছি সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব কম বেশি এই দায় এড়াতে পারে না, কিন্তু সমস্ত দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়াটাও কোনো আবার যৌক্তিক কথা না। দিলাম আওয়ামী না, লীগ তো সমস্ত দায় মানুষের আওয়ামী লীগের হলো না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ছিল, আওয়ামী লীগের দায়িত্ব, যেহেতু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকারের মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আয়োজন করলো, তাহলে তো সেই সরকার তো দায়িত্ব তো তারই সবচেয়ে বেশি থাকবে, তাই নয় কি? না। এখানে তো আবার একটা ভুল ইন্টারপ্রেট করা হলো। তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগ বাতিল করে। আপনি দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো বিতর্কিতই হতো না যদি বিএনপি চিরদিন ক্ষমতায় থাকার মানসিকতার জায়গা থেকে, যদি আপনার 2007 সালে, আপনার 2007-এর আগে যদি বিচারপতিদের বয়সসীমা না বাড়ে। তারা কি করলেন, এক সময় তাদের নেতা ছিলেন জনাব হাসান সাহেব, তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তারা বয়সসীমা 2 বছর বাড়িয়ে দিলেন। অথচ তখন বাংলাদেশের কোন বিচারপতি কোথাও একবারের জন্য হলেও বলেনি যে আমাদের বয়সসীমাটা বাড়ানো, আর যে সেটা বাড়ালো। উনি দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, দ্যাটস ওয়েল, তাকে ওয়েলকাম, স্বাগত জানাই, সম্মান জানাই, মানুষের মতের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু কিন্তু আপনি তারপরে 2007-এ এসে যখন তিনি দায়িত্ব নিলেন না, তখন যদি সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী তারা যদি সেকেন্ড অপশনে যেতেন, থার্ড অপশনে যেতেন, ফোর্থ অপশনে যেতেন, তাহলে তো আজকে বিতর্ক হতো না। তারা সবকিছু বাদ দিয়ে তাদের রাষ্ট্রপতিকে একই দ্বারা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা করলেন। তাহলে বিতর্কের শুরুটা তো শারমিন তাদের হাত ধরে। আমি বিএনপি নেতাদেরকে করজোরে বলছি, তারা এই জিনিসটা নিয়ে ভাবছে না কেন? যেমন আমি বলছি যে হ্যাঁ, আমাদেরও দায় ছিল। তাহলে ওরা যদি সেই কাজটা জি, না করতে, বিতর্কের শুরুটা তাদের হাত তাহলে ধরে, তো এটি এটি যদি তাহলে তো স্বীকার করে নিই যে হ্যাঁ আমি বিতর্কের। বলছি তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গটি আসতো না। তো জি, প্রসঙ্গ তারা তৈরি করেছেন এবং হাইকোর্ট সেটা বাতিল করেছে। এখানে আওয়ামী লীগ হাইকোর্টের যে অবজারভেশন ছিল যে সরকার চাইলেই 2বার করতে পারবে, সেটা আমরা করিনি। কিন্তু তার এই জন্য তো আপনি দায়িত্ব, শুরুটা তো বিএনপি করেছে, তাহলে তো আওয়ামী লীগের উপর দায়টা হ্যাঁ, চাপানোর কোনো সুযোগই মানে নেই। তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে দায় সেটি আপনারা বিএনপির উপর দিতেই পারেন, কিন্তু তারপর, কিন্তু তারপরে যেটা হলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো, বাতিল হবার পরে 14, 18, 24 তিনটি নির্বাচন হয়ে গেল। কোনো কি ইঙ্গিত ছিল সামনের নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বা মানুষের হাতে অপশন থাকবে যে সে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে? তার হাতে যদি দুটোই অপশন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সে যদি আওয়ামী লীগকে না চায় তার হাতে অপশন কি ছিল? 24-এ ওই ঘটনা ঘটে গেল। না মানুষের আসলে 24 ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের না উপায় কোথায়? না, 24-এ তো বিএনপি নির্বাচন আসতে তো বিএনপি একটু বাধা দেয়নি। 18তেও বিএনপি বাধা দিয়েছিল নির্বাচন, না, কিন্তু 18তে যে ঘটনা হলো সেটাতে দেখলাম। শুনেন, একবার যদি খারাপ হয় বারবার খারাপ হবে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বিএনপি তো 14তে 18 হলো না, 24 18তে তো হলো না, নির্বাচন আসতে 24-এ হলো না, আর কতবারের জন্য অপেক্ষা? না না, 14-তে তো বিএনপি নির্বাচনী সুব্যবস্থা, 14-তে তো বিএনপি জামাত বাংলাদেশটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। আপনি বলেন না, পৃথিবীতে একটা এক্সাম্পল দেখান। বিএনপি যে হারে 14 সালে অগ্নি সন্ত্রাস করেছিল, সেটা তো আপনার আমরা যেটা পড়তাম যে ভারতের এই যে নকশালবাড়ি আন্দোলন, নকশালবাড়ি আন্দোলনে তো এরকম মানুষ হত্যা করা হয়নি, পুড়িয়ে হত্যা করা হয়নি। বিএনপি এবং জামাত যেটা করেছে, তা এই দায়িত্ব কিভাবে আপনি আওয়ামী লীগের উপর চাপান? না, এই দায় আপনাদের উপর না, কিন্তু জনগণ যে ভোট দিতে পারলো না, 14তে পারলো না, 18তে বিতর্কিত এখন নির্বাচন হলো। আমি বলি, জনগণকে ভোট কেন্দ্রে আনতে না পারার ব্যর্থতা অবশ্যই দল হিসেবে আমাদের আছে। এক। আবার অনেক ক্ষেত্রে জনগণও মনে আমাকে করে এটা একটু যে বলেন তো জনাব আমিনুল ইসলাম আমিন, জনগণ আসবে কেন? তার হাতে তো অপশন নাই। সে যদি মানে আওয়ামী লীগকে পছন্দ না করে, যেই জনগণের যেই অংশ, তারা আসলে কোথায় যাবে, কাকে ভোট দেবে, তারা কেন আসবে না, ভোট কেন্দ্রে? আমি 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 সেটা বলছি। আবার একই সাথে জনগণ আসবে কেন, যখন জনগণ দেখতেছে বিএনপির একটা আসনে 3জন করে প্রার্থী, তাহলে আমি কারে ভোট দিতে চাই? এটাও তো একটা প্রশ্ন জনগণের কাছে। 2018-তে বিএনপি তো 2-3 জনের নিচে কোনো আসনের প্রার্থী ছিল না, তাহলে জনগণ তো শুরু থেকে বিভ্রান্ত ছিল। এখন একটা আসনে বিএনপি শারমিনকেও নমিনেশন দিচ্ছে, আমিনকেও দিচ্ছে, আবার রিপনকেও দিচ্ছে, তাহলে কারে ভোট দিবে? ওই জায়গাতে জনগণের আগ্রহটা শেষ করে দেয়। এগুলো আসলে আমার মনে করি কি শারমিন, এই তর্কগুলো কোনো শেষ নেই। বাট আমি যেটা বলতে চাই যে আপনার গণতন্ত্র নিয়ে কম বেশি সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা আছে। আপনি ভারতের কথা বলেন, পশ্চিমবঙ্গের কথা বলেন, সব জায়গায় আছে এটা কম বেশি বিতর্ক হয়। কিন্তু তার মানে তো এই নয় যে গণতন্ত্রকে কবর দিতে হবে। আপনি বলা হয় যে গণতন্ত্রের সর্বনিকৃষ্ট যদি পন্থা, সেটিও কিন্তু অগণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভালো, এবং সেটি আজকে বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। কি নারী, আচ্ছা, কি পুরুষ, কি তাহলে কি ধনী, কি আপনি গরিব। বলবেন যে সেই নির্বাচনগুলো গণতান্ত্রিক এক নির্বাচনই ছিল, মানে 14, 18, 24 নির্বাচন? আপনি সেগুলো তো নির্বাচন ছিল, আমরা তো বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করিনি।
হ্যাঁ, আমি বলছি যে সেই নির্বাচনগুলো হয়তো ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু আপনি তো নির্বাচন ছিল, এটা তো স্বীকার করার জায়গা নেই, আপনি তো এটা বলতে পারবেন না। জি, মানে সেই নির্বাচন এবং ত্রুটিপূর্ণ দু ছিল, হাজার ত্রুটিপূর্ণ চব্বিশে যদি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া দু আর কারো হাজার আসার কোনো চব্বিশের অপশন ছিল না। 2024-এর নির্বাচনে যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ করতো, তাহলে তো হয়তো এই পরিস্থিতি না হইতো। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের এগেনস্ট আওয়ামী লীগ সে প্রার্থী হওয়ার সম্ভাবনাও ছিল না। আপনি দেখুন, আমরা 1978 সালে 1978 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে নির্বাচন করি। তখন বাংলাদেশে আওয়ামী লীগ লেখাটাই একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে। জানি না তখন আপনার বয়স কত। 1982 সালে আমি নিজে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম, 82 সালেও। কিন্তু 78 সালেও আওয়ামী লীগ জিয়া রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবং 79 সালে আমার মনে আছে স্পষ্ট করে যে সেই সময়েও যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা ক্যাম্পেইন করতে পারেনি, তাদের উপর হামলা করা হয়েছে দফায় দফায়। তবু কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ছিল, কারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার বা সমর্থন পাওয়ার একমাত্র মাধ্যম গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য নির্বাচন, সেটা তো আপনাকে করতে হবে। আওয়ামী লীগ তো কোনো আপনার যে গোপন সংগঠন না যে আমরা নির্বাচনে যাব না, অথবা আমরা অন্যভাবে বিপ্লব করে ক্ষমতা দখল করবো, অথবা আমরা আর্মিকে দিয়ে ক্ষমতা দখল করবো, সেই রাজনীতি তো আমরা করি না। আপনি কি আমি মনে তো করেন, মনে করি জনাব আমিরুল ইসলাম বিএনপি আমিন, আপনি কি মনে বিএনপি করেন যে জন্ম যদিও বা বিএনপি জন্ম যদিও বা রাজসিক প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে, কিন্তু তারা তো কিন্তু গণতন্ত্রের জন্য রাজপথে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। বিশেষ করে এরশাদের ক্ষমতা দখলের পর থেকে। তাহলে তাদের কাছ থেকে তো মানুষ সেটা প্রত্যাশা করে, আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা প্রত্যাশা করি। জি, এই যে মানে যে তিনটে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, আমাদের দেশের সব নির্বাচনেই কম বেশি মানে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি অনেক কিছু আমরা শুনে শুনে অভ্যস্ত। কিন্তু এই তিনটা নির্বাচনে আপনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন, জনগণ সেই ব্যাখ্যাতে কনভিন্সড বলে আপনারা বিশ্বাস করেন? এটা জনগণ তো আমাদের সবকিছুতে কনভিন্স হবে সেটা ভাবার কোনো কারণ নেই, এটা জনগণের অধিকার। জনগণ সব জায়গায় কনভিন্স হবে এটা ভাবার কোনো কারণে। আবার জনগণ যে এখন আওয়ামী লীগকে কত তীব্রভাবে অনুভব করছে, এটা তো আপনি নিশ্চয়ই বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে ওদের সাথে কথা বললে বুঝতে পারবেন। জনগণ তো এখন চাচ্ছে যে আমরা তো এই ঘরে ঘরে, এখন তো অবস্থা হয়েছে কি ঘরে ঘরে বন্ডা ধর্ষিতা হচ্ছে, এটার জন্য তো মানুষ আহ, এখন অনেকে বলছে যে এটা কিভাবে সম্ভব যে শেখ হাসিনা আপনি একজন নারী হয়ে এতগুলো শয়তানকে কিভাবে আপনি বোতল বন্দি করে রেখেছিলেন। এখন হাদিসে বলা হয়েছে যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা, কিন্তু রমজান মাসে যে হচ্ছে দর্শন উৎসব হচ্ছে, খুন হচ্ছে, মনে হচ্ছে শয়তানের একটা উৎসব চলছে। তো এখন জনগণ যে মানুষকে চায়, আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়, সেটি তো আপনি আজকে যে কোনো ফর্মে একটা সার্ভে করে দেখেন, সেটা আপনি অনলাইনে সার্ভে করেন অথবা টেলিফোন করে একটা সার্ভে করেন, সার্ভে অবশ্য আপনি জবাব দেখছিলাম, পেয়ে যাবেন। প্রাক নির্বাচন জরিপ, একটা ইনোভেশন, একটা কি যেন সংস্থা তারা করছে, এই নামটা আমি পুরোপুরি এখন বলতে পারছি না। তারা দেখছিলাম বিএনপি, জামাত, আওয়ামী লীগ হচ্ছে 3 নম্বরে সম্ভবত আছে সেখানে। এইটা বোধহয় আপনি প্রথম দেখছিলেন একেবারে হয়তো 7-8 না না না, আগস্টের এটা ওই এই সময়, যে আগস্টের কিছুদিন প্রথম আগেই দিকে। করা, এটা খুব বেশি দিনের না। এটা আপনি আপনি বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন এই জরিপগুলো। আপনি তো একজন সংবাদকর্মী এবং সিনিয়র সাংবাদিক আপনি। জি, মানে বাস্তবতার সাথে মেলে কিনা সেটা দেখার জন্য সেই নির্বাচনের দরকার, যেটি আসলে অনেক দিন ধরেই মানুষ আসলে দিতে পারে না। আমরা সেনাবাহিনী নিয়ে কথা বলছিলাম, আবার একটু সেনাবাহিনীর প্রসঙ্গে একটু ফিরে যাই। আপনারা কি এই মুহূর্তে আসলে তাহলে সেনাবাহিনীর সেই সময় আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে 5ই আগস্টের ঘটনা ছিল ইসলামিক উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। এখন আপনারা সেনাবাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছেন? সম্প্রতি আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন, সতর্কবার্তা দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার একটা সতর্কবার্তা দিয়েছেন। আপনারা এখন সেনাবাহিনীর ভূমিকা কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, সেনাবাহিনীর ভূমিকা এখন আমাকে নতুন করে দেখাতে কিছু নেই। আপনি দেখুন না, এই যে 4 দিন আগে গুলশানে আওয়ামী লীগের একজন সাবেক এমপির সাবেক শ্বশুর বাড়িতে যখন লুটপাট হলো, তখন আমরা কি দেখলাম? তখন তো দেখলাম যে বাইরে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, যেন তাদের লুটপাট শেষ হলে মহান লুটপাটকারীদেরকে তাদের নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হবে। তো এখন সেনাবাহিনীকে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে? একটা সময় ছিল, আপনি যদি ইভেন 111-এর দিকে তাকান, তার মানে আমি 111-কে সমর্থন করছি না। আপনি 111-এর দিকে আপনি দেখেছেন যে বাঘে বসে এক ঘাটে ভাত খাওয়ার মতো জল খাওয়ার মতো অবস্থা হয়েছে ভয়ে। আজকে সেই সেনাবাহিনীকে মানুষ ধাক্কা দিচ্ছে। আপনি 32 নম্বর যখন মাটির সাথে গুলি দেওয়া হচ্ছিল, আপনারা দেখেছেন সেনাবাহিনীকে ধু ধু স্লোগান দিয়ে বলা হচ্ছে যে সেনাবাহিনী আমাদের গৌরবের অংশীদার। হ্যাঁ, সেনাবাহিনী মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, আমাদের দেশ মাতৃকার মুক্তিযুদ্ধের মাধ্যমে সেনাবাহিনীর জন্ম, ডেফিনেটলি আমাদের গৌরব। সেই সেনাবাহিনী আজকে কোথায়?
মানুষের বাড়ি লুটপাট হয়, সেনাবাহিনী বাড়ি দাঁড়িয়েছে। লুটপাট শেষ হয়ে গেলে যারা লুটপাটকারী তাদেরকে নিরাপদে পুলিশ এবং সেনাবাহিনী মিলে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো এই সেনাবাহিনীর ভূমিকাকে নতুন করে আর কি বলার আছে? জি। আমরা মানুষই, আমরা মানুষ বলতেছে এখন, মানুষ বলতেছে সেনাবাহিনী, ওনার সেনাবাহিনী নেই, তারা এখন আনসারে পরিণত হয়েছে, আনসারও এখন অত দুর্বল। এটা আমাদের দুর্ভাগ্য, লজ্জার জাতিগতভাবে। আবার এরকমও বলছে সেনাবাহিনী অনেকে, প্রধানকে আবার অনুরোধ এরকমও করবো, অনেকে বলছে। সেনাবাহিনী প্রধানকে, সেনাবাহিনী প্রধানকে একটা অনুরোধ করবো আমি। তিনি 5 তারিখ বিকাল 4টায় একটা ভাষণ দিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি কথা দিচ্ছি, আপনারা সবাই বাড়ি ফেরত যান, আমি সব দেখব। তিনি কি দেখেছেন? এই যে 6 তারিখ, 7 তারিখ, 5 তারিখ থেকে শুরু করে 3 দিনে যে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো বাড়িতে আগুন জ্বলল, এতগুলো মানুষকে বাড়িতে আগুন আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, কি করেছেন উনি? এই যে আপনি কিছুদিন আগে একটা ছেলে ছাত্রলীগ করতো, থাকতো কুয়েতে, সে বাড়ি গিয়েছে, এই সংবাদ শুনে তার বাড়িতে হামলা, তাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির বাইরে তালা লাগিয়ে আগুন দিয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করা হলো। কি করেছে সেনাবাহিনী? কোথায়? সেনাবাহিনী শুধু একটা জায়গায় গিয়েছিল কয়েকদিন আগে, কলাবাগানে। দুষ্ট লোকেরা বলে সেটাও, ওখানেও তাদেরকে ধরা হতো না যদি তিনি সেনাপ্রধানের আত্মীয় না হতো। এইটাও করছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নিয়ে আমি নতুন করে কি মূল্যায়ন করবো? বাংলার মানুষ মূল্যায়ন করতেছে আজকে সেনাবাহিনী। আমার ভাবতে লজ্জা হয় যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনীর জন্ম, সেই সেনাবাহিনী আজকে কাকে পাহারা দিচ্ছে? গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে, সেনাবাহিনী বাইরে থেকে বাঁশি বাজাচ্ছিল, পিপিপ পিপিপ করে বাঁশি বাজাচ্ছিল। এই তো সেনাবাহিনীর ভূমিকা। মুক্তিযুদ্ধ জাদুঘর তো আওয়ামী লীগের না। আর তারাই দাবি করছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের করে নিয়েছে। কেন? মুক্তিযুদ্ধ আপনি দাবি করেন না, আপনারা কে মানা করছে? জয় বাংলা স্লোগান আপনি দেন না, আপনারা কে মানা করছে? জয় বঙ্গবন্ধু আপনি বলেন না, কার ক্ষমতা আছে সে স্লোগান কেড়ে নেওয়ার? কারো ক্ষমতা নেই। আপনি একদিকে বলবেন এই দেশে বাংলাদেশ পন্থী ছাড়া ভারতপন্থী বা পাকিস্তান বন্দী কেউ রাজনীতি করতে পারবে না, আবার আপনি মুক্তিযুদ্ধের জাদুঘর জ্বালিয়ে দিবেন। আপনি বঙ্গবন্ধুর 32 জেহান্তের মুক্তিযুদ্ধের সূচনা, বাঙালির হাজার বছরের তীর্থস্থান, সেটাকে জ্বালিয়ে দিবেন, সেখানে মাটির সাথে মিশিয়ে দিবেন। আবার এখানে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নার জন্ম আর মৃত্যুবার্ষিকী উৎসব করে পালন করবেন। আর আপনি বলবেন বাংলাদেশে পাকিস্তানপন্থী অথবা ভারতপন্থী কারো জায়গা হবে না, সেনাবাহিনী সেগুলোকে পাহারা দিবে। এই তো সেনাবাহিনী। দেখেন একটি জায়গায়, দেখেন 5 তারিখের পর থেকে কোন কোন জায়গায় সেনাবাহিনী, এই যে গণহারে ডাকাতি হচ্ছে প্রতিদিন, আপনি দেখেছেন আগস্টের পর থেকে ঢাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় কি পরিমাণ ডাকাতি হয়েছে? কয়জন ডাকাতকে সেনাবাহিনী ধরেছে? কয়জন ডাকাতকে? এখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা রাস্তায়, তাহলে ওদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কোথায় শারমিন? খুব লজ্জা হয় এটা, খুব লজ্জা হয় একজন বাঙালির নাগরিক হিসেবে। আওয়ামী লীগের নেতা বা রাজনৈতিক নেতা এটা বাদ দেন, একজন নাগরিক হিসেবে লজ্জা। এই সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের অহংকার। আমরা গর্ব করে বলতাম যে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্ব অন্যান্য দেশকে শান্তি রক্ষা, শান্তি শৃঙ্খলা রক্ষা করছে। আর সেই সেনাবাহিনী আজকে নিজ দেশে আজকে সিকিউরিটি দিচ্ছে এইসব ধর্ষক, খুন, খুন খুনি, রাহাজানি যারা করে তাদেরকে। এর চেয়ে লজ্জার কোথায়? প্রত্যেকটা জায়গায় আপনি মেন আপনি কি স্ট্রিম মনে করেন, মিডিয়াতে এই আপনি কি মনে নিউজগুলো, করেন কারণ মেন তার এই স্ট্রিম বক্তব্যের মিডিয়াতে এই পরে? নিউজগুলো আসা, শারমিন একটা মিনিট, আচ্ছা। মেন স্ট্রিম মিডিয়াতে এই নিউজগুলো আসারই সুযোগ নেই। আপনি দেখেছেন যে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা কিছুদিন আগে শাহবাগে একটা আন্দোলন করল, সেখানে গুলি করে একজন একজন মারা গেল। কোন মিডিয়ায় আন্দোলনের নিউজটি পর্যন্ত না। সেখানে সোশ্যাল মিডিয়ায় দেখেন আজকে কি দেখতেছে। আজকে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানের ধ্বংসের মুখে দাঁড়িয়ে। সেনাবাহিনীর ভাইদের আমি মনে করি এটা আপনাদের ভাবা উচিত। অন্যায় যদি আমি করে থাকি, যে হোক, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। বিকজ আপনারা তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন রাস্তায় আছেন, আপনাদের ভয় কি? কাকে ভয় পান? জি। আপনি কি মনে করেন এই কদিন আগে সেনাপ্রধানের যে বক্তব্য নিয়ে আমরা মাত্র কথা বলছিলাম, সেই বক্তব্যের পরে অনেকেই বিশ্লেষণ করেছেন যে ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের একটা দূরত্ব তৈরি হয়েছে, তার বক্তব্যে বোঝা যাচ্ছে। অনেকেই এমন বিশ্লেষণ করেছেন। বা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এই হুমকিটি আসলে সরকারকেও দেওয়া, সরকার প্রধানকেও দেওয়া, বর্তমান সরকার, এমন বিশ্লেষণ এসেছেন। আমার এই অনুষ্ঠানে এসে এরকম বিশ্লেষণের কথা বলেছেন আমার অতিথি। আপনারা কি এরকম কিছু দেখতে পাচ্ছেন? না, এটা তো খুবই স্পষ্ট একটা বিষয়। ধরেন সেনাপ্রধান আরো আগে বলেছিলেন যে 22 ডিসেম্বর 2025 জাতীয় নির্বাচন। তখন সম্ভবত ডক্টর ইউনূস দেশে ছিলেন। তিনি দেশে ফেরার পরে সাংবাদিক যখন প্রশ্ন করেছেন যে এটা সেনাপ্রধান তো 25 ডিসেম্বরের মধ্যে 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে, তখন কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, এটা আমাদের সরকারের কোনো সিদ্ধান্ত না। তো এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা দোটানা অথবা একটা মতভিন্নতা বিরাজমান। আবার এখানে আপনি কোন দিকে মিলাবেন? আপনি ধরেন সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস সাহেবও বলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিবে।
আবার ডক্টর ইউনূস সাহেবের যিনি যারা তার নিয়োগদাতা, যিনি এখন নতুন একটি দলের প্রধান হয়েছেন, তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নেই। আবার তার আরেক নিয়োগকর্তা জনাব কি নাম, সার্জিস আলম নাম, উনি বলছেন যে খুনি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে না ঝুলানো পর্যন্ত নির্বাচনের কথা কেউ ভুলে মুখেও আনবেন না। তাহলে এখন আপনি আহ, কাঠটাকে ম্যাগনা কাটা হিসেবে ধরবেন? ডক্টর ইউনূসটা ধরবেন, নাকি তার নিয়োগকর্তা দুই নেতার কথা ধরবেন, নাকি সেনা প্রধানের কথা ধরবেন? দেশটা যাচ্ছে কোথায়? হ্যাঁ, জি, জনাব আমিনুল ইসলাম, এত আপনি সুন্দর নীতির কথা বলে, এত সুন্দর সুন্দর নীতির কথা বলে ক্ষমতায় আসলো। শারমিন, বৈষম্যের বিরুদ্ধে কথা এবং দুর্নীতির বিরুদ্ধে কথা, এই যে গত কয়দিন যাবত সমস্ত পত্রিকা নিউজ হলো, আগেও এসেছিল যে নতুন বছরের বই ছাপানোর ক্ষেত্রেই 700 কোটি টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে, এবং 400 কোটি টাকা শুধু একজন আহ, 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 নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক পদের তো কোনো শেষ নেই। একজনেই কমিশন খাইছে। কোনো ক্লিয়ারিফিকেশন আছে তাদের পক্ষ থেকে? হয়তো একটা শোকজ করবে, দায় শেষ। মানে তাহলে মানুষ কি কি অত এরকম বোকা? যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, মানে যখন আপনারা ছিলেন আপনাদের বিরুদ্ধে এরকম শত কোটি হাজার কোটি দুর্নীতির অভিযোগের ব্যাপারে আমরা প্রতিনিয়তই অবগত হতাম, এখন যখন আবার নতুন সরকার আসছে তখন তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, এই কি আমাদের খুবই বাস্তবতা? যেই যায় খুবই লঙ্কায় সেই ভ্যালিড হয় কথা রাবণ। বলেছেন, খুবই ভ্যালিড কথা বলেছেন। আমাদের সময় সংযোগে সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা যেখানে ছিলাম যেই বিষয়ে কথা বলছিলাম, যে আমি জিজ্ঞাসা করছিলাম তাহলে কি এরকম যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেটি কি আসলে বাস্তবতা? না, এটা তো পলিটিক্সে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে দুর্নীতির অভিযোগগুলো সবসময় কম বেশি উঠে। ইভেন গতকাল অ্যালন মস্কের একটা ইন্টারভিউ আমি দেখেছি, সেখানে অ্যালন মস্ককে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সুযোগ পেলে সমস্ত দুর্নীতি আমেরিকার বন্ধ করতে পারবেন কিনা। উনি বলছেন যে ইফ আই ট্রাই টু ডু ইট দে উইল কিল মি। তার মানে আমি দুর্নীতি করার পক্ষে বলছি না। তো দুর্নীতির অভিযোগ কম বেশি থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটাকে এটার জাস্টিফিকেশন করতে হবে, জাস্টিফাই করতে হবে যে আসলে কতটুকু হয়েছে। যেমন ধরেন, আমি যদি একেবারে গো টু দা ডকুমেন্টেশনে যাই, তাহলে বলা হচ্ছে যে একেবারে এই সরকার আসার পর একটা শ্বেতপত্র প্রকাশ করেছে জনাব দেবপ্রিয় বাবু। তিনি বলেছেন যে আহ, গত 15 বছরে আমরা 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তো এখন আমি শুধু একেবারে টু দা পয়েন্টে যাই, যে টোটাল বাজেট ছিল 15 বছরে আপনার 56 লক্ষ কোটি টাকা। এখন 28 লক্ষ কোটি টাকা যদি পাচারি করতে হয়, তাহলে তো এই টাকাটা ইনকাম করতে হবে, সেটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, বা যেভাবে হোক। তাহলে এখন 28 লক্ষ কোটি টাকার বাজেটে যেখানে, সরি 56 লক্ষ কোটি টাকার বাজেটে যেখানে, সেখানে 28 লক্ষ কোটি টাকা আহ, ডাকাতি করাও সম্ভব কিনা? মানে কত বড় জালিয়াতি! এক নাম্বার টু, বলা হয়েছে প্রতি বছর আমরা $17 বিলিয়ন করে পাচার করেছি, $17 বিলিয়ন। আমি যদি 100 টাকাও ডলার ধরি, তাহলে 17 বিলিয়ন মানে 1,70,000 কোটি টাকা। তো আওয়ামী লীগ 2009-10 তো আমাদের বাজেটে ছিল 1,03,000 কোটি টাকা। তাহলে আমি $17 বিলিয়ন পাচারটা করলাম কি করে, কোত্থেকে? এই যে বায়বীয় আজগুবি স্ট্যাটিস্টিক্স এবং সেটার সাথে বাস্তবতা একেবারে একটা ডকুমেন্টেশনে চলে যায়। বিশ্বব্যাপী দুর্নীতির সূচক যারা নির্ধারণ করে তারা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটি একটি জার্মানি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান আগে যারা দেখভাল করত, এখনো তারা দেখভাল করে। এই প্রতিষ্ঠানই বাংলাদেশকে 2001 থেকে 2006 5বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। তাহলে এখন পরবর্তী সময়ে যদি আমরা দুর্নীতি যদি তাদেরকে ছাড়িয়ে যেতে পারতাম, তাহলে তাদের সাথে আরো বেশি পয়েন্ট পেয়ে আমরা 15বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতাম। কিন্তু রিয়ালিটি হচ্ছে কি, গত 15 বছরে বাংলাদেশ কখনো দুর্নীতির চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ধারে কাছেও যাইতে পারেনি, আমরা পিছিয়ে ছিলাম। তাহলে এই বাস্তবতা এবং ওদের স্ট্যাটিস্টিক্স আপনি মিলিয়ে দেখেন, জনগণ মিলিয়ে দেখেন। তার মানে আমি এটা বলছি না যে আওয়ামী লীগের আমাদের দুর্নীতি হয়নি, হয়েছে। কিন্তু এই যে একটা পত্রিকায় দেখলাম, মেইন স্ট্রিম পত্রিকায় দেখলাম যে একজন সমন্বয়ক, চট্টগ্রামে তার বাড়ি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তার অ্যাকাউন্টে পাওয়া গেল $29 লাখ, অর্থাৎ প্রায় 33 কোটি টাকা। এখন আজ পর্যন্ত এটা নিয়ে তার পক্ষ থেকে কোনো ক্লারিফিকেশন জাতিকে জানানো হয়নি। একটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া ছেলে সেপ্টেম্বরে সে একটা আপনাদের ট্রেড সময় আমরা লাইসেন্স করলো। ছাত্রলীগের একদম বিভিন্ন তৃণমূল জায়গায় তাদের অ্যাকাউন্টে এরকম শত কোটি টাকা পাওয়া যেত, মাঝে মাঝে এরকম খবর আসতো। না না, আমি বলছি কি, আমি প্রথমে বলিনি, ছাত্রলীগের আমলে ধরে নিলাম পাওয়া গেছে তর্কের খাতিরে।
তো আমরা খারাপ করছি বলে তো আপনি ভালো করার জন্য আসছেন, তাহলে আপনি তো এটা সেপ্টেম্বরে একটা ট্রেড লাইসেন্স করে আপনি ডিসেম্বরে হয়ে গেলেন 33 কোটি টাকার মালিক। এটা কোন ব্যবসা করে কামাইছেন? যাদের বলেন টাকা কামানো তো অপরাধের কিছু না, টাকা ইনকাম করা ডেফিনেটলি অপরাধী নয়, অপরাধ নয়, অন্যায় নয়, কিন্তু চুরি করাটা অপরাধ। তো মানে আপনি তো আপনারা খারাপ টাকা সেই ইনকাম অজুহাতে যদি এনাদের না, খারাপ হওয়ার কোনো সুযোগ শারমিন আমি নেই। একটু বলি, শারমিন একটা মিনিট, আমি যেটা টাকা ইনকাম করা যদি অপরাধ হয় তাহলে বিশ্বের বড় বড় দুনিয়ার সবাই অপরাধী। এটা কারাপশন নয়, টাকা ইনকাম কিন্তু কোনোভাবে কারাপশন। কিন্তু আমার কথা হচ্ছে কি, এটা জাতি জানার, আমি রাজনীতি করি, আমি কি 2 পয়সা ইনকাম করে আমার বউ বাচ্চারা খাওয়াইতে পারবো না? এটা তো অপরাধ হইতে পারে না, এটা তো কারাপশন হইতে পারে না। কিন্তু আমি ধরে নিলাম তর্কের, আপনার কথায় কোনো আর্গু না করে ধরে নিলাম যে ঠিক আছে আমরা অন্যায় করেছিলাম, তো আপনার তো টু ডু সামথিং বেটার, তা আপনি তো আরো ওয়ার্স করলেন, তাহলে আপনি কোন মুখে ভালোর কথা বলেন? এবং এবং এরপর আপনাকে বলি, আওয়ামী লীগের আমলে কোনো ছাত্রনেতার অ্যাকাউন্টে 100 কোটি টাকা, দূরে থাক ওরকম কোনো নিউজ পত্রিকা আসে না। আসছে, আমরা সেটা এটা নিয়ে অনেক কথাও বলেছি। এখন আপনি বললে আমি আবার গুগল করে সেটা বের করতে পারি আসলে যে হ্যাঁ, আপনি হয়তো বলবেন ফরিদপুরের ঘটনাটার কথা বলবেন, হ্যাঁ, ওইটা বলবেন। হ্যাঁ, মানে কয়েকটা ঘটনা এরকম আছে, তার মধ্যে একটা ঘটনা নিয়ে আমার যেটা মনে পড়ছে, ঠিক স্পষ্ট করে মনে করতে পারছি না, কিন্তু আমরা খুব আলোচনা না, আমি করেছিলাম। তো বললাম, আমি বললাম কি, আমি খারাপ ছিলাম বলে আপনি খারাপ হবেন কেন? আপনি তো আরো ভালো হবেন, যাতে মানুষ আপনাকে জি, গ্রহণ করবে, তার মানে তখনই তো। আপনারা আপনি খারাপ যদি আমার ছিলেন। চেয়ে খারাপ হন, তাহলে তো আপনার কাছে আর কোনো এক্সাম্পল থাকলো না। জি, জি, জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি এই মানে এই সরকারের সমালোচনা আমরা করতেই পারি। আমরা আসলে আসছিলাম যে আপনাদের সময়কার কি অবস্থা। আপনারা আসলে এইটা বিশ্লেষণ কখনো করেছেন যে এই যে জেন জি যাদের কথা বলা হয় তাদের মধ্যে এত আওয়ামী বিদ্বেষ কেন? সরি, কাদের মধ্যে? মানে এই যে জেন জি যাদেরকে বলা হয়, যারা একদম বয়সে তরুণ, শিক্ষার্থী পর্যায়ে যারা আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এত আওয়ামী বিদ্বেষ কেন তাদের মধ্যে? জেনজির মধ্যে আওয়ামী বিদ্বেষ, এটা আপনি যাচাই করলেন, এটা ব্যারোমিটারটা কিভাবে? আমি এটা কনফিউজড, কারণ আমি তো এখন সারা বাংলাদেশে যারা লড়াই করছি এই দখলদারের বিরুদ্ধে, ধরেন এই যে আমার বোন জান্নাতুল প্রিয়া, যে রাজশাহী কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল, তাকে পরীক্ষার হল থেকে চুলের মুষ্টি ধরে মারতে মারতে পুলিশের গাড়িতে উঠালো, এবং সে বুক চিতিয়ে স্লোগান দিচ্ছিল বঙ্গবন্ধু স্মরণে, ভয় করি না মরণে। সে তো জেনজি। চট্টগ্রামের ইমরান এবং মাসুদ, 2জন ছেলেকে ধরে নিয়েছে পুলিশ, পুলিশ কাস্টডিতে বলছে যে আমি বঙ্গবন্ধুর দালাল, আমি শেখ হাসিনার দালাল, তবে আমি অস্ত্র রাজনীতি করি না, যে অস্ত্র আমার সামনে রাখা হয়েছে সেটা আমার নয়। সে তো জেনজি। মানে কত ছাত্রলীগ তো একটা দলীয় এত সংগঠন, তারা নিপীড়নের তো মুখে, আছেই। শোনেন 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 স্বামী, এত নিপীড়নের মুখে ঘর থেকে বেরোলেই বিএনপি জামাতের হামলা, পুলিশের হামলা, সেনাবাহিনীর হামলা, এত কিছুর পরও জয় বাংলা স্লোগান হচ্ছে, বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলছে, শেখ হাসিনা ফিরিয়ে আনার দাবিতে মিছিল করছে, সবাই তো জেনজি। আপনি ঘৃণা পাচ্ছেন কোথায়? এখন মুষ্টিমে কয়েকজন যারা ক্ষমতায় আছে, তারা তো ক্ষমতার সাথে অনেক কথা বলবে, তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে কেন তাদের মনে এত ক্রোধ। বিএনপি নেতা ফজলু ভাই বোধহয় আপনার একটা শোতে এসেছিল, উনি কদিন একটা কথা বলেছেন, বলছে যে আমি তো 3 মাস আগে এদের বিরুদ্ধে কথা বলি। তো তোমরা যদি আগের থেকে বলতা যে আমি বাংলাদেশের সংবিধানকে কবর দিব, আমি জাতীয় সঙ্গীত পাল্টাবো, তাহলে একজন মানুষ তোমার আন্দোলনে কম হলে সেটা আমি কম হইতাম। তো ওরা তো প্রতারণা করেছিল, প্রতারণা করে জেনজি একটা গ্রুপকে তারা নিয়েছিল। সে জেনজি যখন আজকে রিয়েলাইজ করতে পারতেছে যে আমার ঘরেও আমার বোন নিরাপদ নয়, আমার মা নিরাপদ নয়, আমার ঘরেও আমার বউ স্ত্রী নিরাপদ নয়, তখন তো তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসছে। জি। সেই জায়গা থেকে বেরিয়ে আপনারা কি মনে করেন তারা কি করতে চায়, কোথায় যেতে চায়? তারা কোথায় যেতে চায়? তারা তো আবার শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, যে আমরা আবার শেখ হাসিনাকে চাই। আপনি দেখেন না প্রতিদিনই কিভাবে মানুষ চাচ্ছে। এই জন্যই তো তারা ভোট দিতে ভয় পাচ্ছে। ওরা যে বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা যে বলছে যে আওয়ামী লীগকে এই দেশে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, কেন? তারা যদি মানুষের মতো, জ্ঞান জি যদি তাদের পক্ষে থাকে, জ্ঞান আলফা যদি তাদের পক্ষে থাকে, যদিও জ্ঞান আলফা এখনো ভোটার ওইভাবে সবাই হয়ে ওঠেনি, তাহলে তারা ভোটে ভয় পাচ্ছে কেন? আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করুক না, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। তারা যদি তারা তো বৈষম্য বিরোধী সমাজের কথা বলেছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছে, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, তো সেখানে জনগণ তো জনগণের শক্তির কথা বলছে, বাংলাদেশ পন্থী হবার কথা বলছে। ইফ দে বিলিভ ইন দেয়ার স্লোগান, তাহলে তারা ভোট দিক না। তারা এই কথাগুলো বলে কেন? কারণ তারা জানে ওই জেনজি বলেন সবাই এখন আবার শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ, তারা ওই বাংলাদেশটা চায়, যে বাংলাদেশে শয়তানগুলো বোতলবন্দি থাকবে, আপনারা আপনাদের প্রয়োজনে ঘর থেকে বেরোতে পারবেন, স্কুলে যেতে পারবেন, কলেজে যেতে পারবেন, ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, আপনার পছন্দের শালীন পোশাক পরবেন। আপনি শালীন পোশাক পরার পর আপনার পেটের মধ্যে কেউ আলকাতরা লাগিয়ে দিবে না, আপনার ওড়না টেনে দিবে না,
ওই ওই স্বাধীনতা জি। দিবে না, কিন্তু এখন আবার ভাত যে খেতে পারবে অভিযোগগুলো না। আপনাদের বিরুদ্ধে, দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, আয়নাঘর, গুম, মানে এই যে অভিযোগগুলো, সেগুলো তো আবার আপনাদের বিরুদ্ধে আছে। শয়তান সব বোতলবন্দি কিভাবে আপনারা করবেন? না না না, আমি তো বলছি যে আমি তো পাচার হওয়ার বিষয় নিয়ে আপনাকে আগে বলেছি যে আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়নি সেটা আমি বলছি না, টাকা পাচার যে একেবারে হয়নি সেটাও বলছি না, তো এখন আপনারা ক্ষমতা আছে, নিয়ে আসেন না টাকাগুলো। আপনাদের মানা করি, এটাই তো আপনাদের কাজ। অভিযোগ করে যাওয়া তো আপনার কাজ না, আপনি তো গত 7 মাস যাবত ক্ষমতায় আছেন। তো যারা টাকা পাচার করছে টাকাগুলো নিয়ে আসেন, অসুবিধা কি? মানে সেটা আওয়ামী লীগ একটা নিয়ে খুব আসছে না, দুরূহ শোনেন। কাজ, আপনারাও সেটা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন খুব আওয়ামী লীগ পারেন নাই। সিঙ্গাপুর থেকে, সেই তারেক রহমান আর তৌকুর শারমিন রহমানের শারমিন আওয়ামী লীগ সিঙ্গাপুর থেকে কোটি টাকা ফেরত আনেনি? ওই একটা তো দুইটা আপনারা টাকা নিয়ে উদাহরণ আসেন। ছাড়া আর কোথায় কত টাকা ফেরত এনেছেন আহা, আপনারা? আপনারা একটা উদাহরণ করেন না আপনারা, জি, এই সেই সমস্যা কি? আহ্বান একটা আপনি উদাহরণ করতেই তৈরি পারেন, করেন। একটা উদাহরণ আপনাদের চাইতেই পারেন। আম, আসি আর আর একটু আয়নাঘর প্রসঙ্গেও কি বলবেন, যেহেতু অনেকগুলো প্রসঙ্গে আপনি বলছিলেন, মানে খুব আমি ভালো বলছিলাম যে আপনাদের আয়নাঘর। মধ্যে শয়তান বোতল বন্দি করার কথা বলছিলেন। এই যে শয়তানগুলোর কথা বলা হচ্ছে, যারা আসলে আয়নাঘর বা গুম করার মতো মানে ভয়ঙ্কর কাজগুলো, যে গুম কমিশনের প্রতিবেদনও যা বেরিয়ে আসছে, সেই প্রসঙ্গে আপনারা কি বলবেন? আচ্ছা, র্যাবের ডিজির কথা, আয়নাঘরটা র্যাবের যে কথা বলছিলেন যে তারা বলেছে যে তারা হেলিকপ্টার থেকে গুলি করে না, তারা কিন্তু স্বীকার করেছে যে আয়নাঘর ছিল বা না, আছে। আয়নাঘর যে একটা কল্পিত বিষয়, এটা তো আয়নাঘর প্রকল্প যখন মার্কেটে আসলো তখন তো ক্রিস্টাল ক্লিয়ার। আয়নাঘর দেখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বোধ উনি একটু আর চোখে তাকিয়ে তাকিয়ে বললেন যে এই দেওয়ালটা আগেই ছিল না, এখন বড় করা হয়েছে। বড় কে করেছে? এই যে এই দেওয়ালটা আগে ছিল না, এখন বড় করা হয়েছে, বড় কে করেছে? 5 তারিখের পর থেকে তো আওয়ামী লীগ ক্ষমতা নেই। বিষয়টা হচ্ছে কি, আয়নাঘর না, আপনার সারা পৃথিবী জুড়ে আপনার এই অপরাধী মানুষগুলোকে নানাভাবে শায়েস্তা করার জন্য কিছু মানে কিছু ইন্ট্রোগেশন সেল থাকে। এটা এমন নয় যে এই ইন্ট্রোগেশন সেল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়েছে। এই খুন গুম বাংলাদেশে শুরু হয়েছে 75 সালের পরে, বঙ্গবন্ধু হত্যার পর। মাহফুজ বাবু, সৈয়দ নূর এখনো ফেরত আসেনি, জিয়া রহমানের গোয়েন্দা সংস্থা তাদের নিয়ে গিয়েছিল। তবে বিষয়টা হচ্ছে কি, এখন জিয়া রহমানের গোয়েন্দা সংস্থা নিয়ে গেছে, সেজন্য আমাদের গোয়েন্দা সংস্থা নিয়ে যাবে, এটা সমর্থনযোগ্য নয়। এটি গণতন্ত্রের জন্য ভালো কিছু নয়। কিন্তু আপনি আজকে যদি আমেরিকার কথা বলেন অথবা বিশ্বের আরো উন্নত দেশের কথা যদি বলেন, সেখানে কি হচ্ছে? সেখানে কি আপনার যারা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত তাদের জন্য কি গুয়ান্তমারা কারাগার থেকে শুরু করে অনেক কিছু নাই? আছে তো। কিন্তু আয়নাঘর পুরো বিষয়টা ছিল একটা নাটক। সেই নাটকটি দুর্ভাগ্যজনকভাবে এই স্ক্রিপ্ট যিনি রচনা করেছেন তার রচনাটা এত দুর্বল ছিল, এটা গ্রামের কৃষক এখন হাসে আয়নাঘরের কথা শুনতে। একটা আয়নাঘর বানাইলো, তাও আবার 6 মাস সময় লাগলো। আবার বানার পরে সেখানে দেখা গেল একজন বলছে যে আয়নাঘরে আমি ছিলাম 8 মাস, আমি কাঁদতে কাঁদতে আমার সাগর হয়ে গেছে একটা গামছা নিয়ে, কিন্তু আয়নাঘরে আবার আছে খুব সুন্দর একটা আপনার কি বলে এটাকে, তাওয়ালা তাওয়াল আছে খুব সুন্দর করে। তারপর বলা হচ্ছে আয়নাঘরে এটা ছিল কবরের মতো অন্ধকার, আমাদের বাথরুমে করতে নিয়ে যেত 3 মাইল দূরে হাঁটায়া। আবার দেখা গেল ওখানে টাইলস বসানো। কি বলবেন শারমিন, এগুলা এগুলা কিছু হইলো? এত আনাড়ি স্ক্রিপ্ট কেউ রচনা করে হুম। আয়নাঘরের মানে বন্দিরা যে আয়নাঘর তো ব্যাখ্যা আসলে দিয়ে। একটা না, অনেক আয়নাঘর, এক একটা আয়নাঘরের মানে চেহারা এক এক এখন রকমের। আমি সেটা বললাম, আয়নাঘরের বর্ণনা যারা দিয়েছে তারা বলছে যে আমরা কবরের মতো একটা জায়গায় ছিলাম, সেখানে আলো আসতো না, আমাদের বাথরুম করার জন্য আমাদের হেঁটে নিয়ে যেত অনেক দূরে। তো এখন যে কয়টা আয়নাঘর আমাদের দেখানো হয়েছে, হ্যাঁ অনেকগুলো হয়তো ছিল, আমি জানি না, যে কটা তারা দেখিয়েছে সেখানে আসিফ মাহমুদ বলছে যে হ্যাঁ হ্যাঁ এই দেওয়ালটা একটু ছোট ছিল, এটা 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 একটু বড় করা হয়েছে। তাহলে বড়টা করলো কি? তাহলে আপনি বড় করে কি কি তার মানে আপনি যেটা মেক করেছেন এটা তো প্রমাণিত। তারপরে আপনি দেখাচ্ছেন যে ওখানে টাইলস আছে, ওখানে খুব সুন্দর টাইলস হবে আয়না করে। আবার ওদিকে বলা হচ্ছে কবরের মতো ছিল, আবার ওখানে খুব সুন্দর কমোডও আছে, হাই কমোডটাও। আবার বলছে আমাকে বাথরুম করতে অনেক দূরে নিয়ে যেত। আবার বলছে সারা জীবনে শুধু গামছা দিয়ে চোখ মুছতে মুছতে সাগর হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে কোনো গামছা ওখানে নেই, ওখানে আছে তাওয়াল। তা আপনি কি করলেন এটা? আর যেগুলি দেখালেন সেগুলিতে এটাই দেখায়। এরপরে আমার মনে হয় এখন এটা আয়নাঘরটা মনে হয় বোধহয় ইতিহাসের সেরা একটা ফ্লপ ছবি হয়ে গেল। খুব দুর্ভাগ্য শারমিন, এইভাবে সব ফ্লপ হয়ে যাবে, কারণ মিথ্যার বেসাতি বেশি দিন চলে না। You can bluff some people for the sometime, but you cannot bluff all the people for the all time. জি। এখন সেটাই দখলদার বাহিনীর চেষ্টা করে যাচ্ছে, আশা করি সেটা সফল হবে না। জি, এটি আপনার ব্যাখ্যায় মানে সেটি আসলে মানুষ, আপনি বলছিলেন যে মানুষের কাছে একটা ফ্লপ ছবি হয়ে গেছে, মানুষের কাছে কেমন হয় সেটি মানুষ নিশ্চয়ই আপনার কথাটাও বিবেচনা করছেন। একটু আপনারা আসবেন বা আপনারা ফিরবেন সেই পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আপনাদের ফেরার পরিকল্পনা কি, কবে নাগাদ, কিভাবে পরিকল্পনা করছেন? আমরা তো ফিরছি, আমরা আসবো, মানে আমরা তো এই যে আপনি শুরুতেই বলেছিলেন যে আন্দোলন কর্মসূচি কেন,
আচ্ছা, আমরা তো আছি। আমরা না থাকলে এই আন্দোলন, এই কর্মসূচি হচ্ছে কি করে? আর ফিরবো বলতে আপনি যেটা বলছেন, আমি একটা কথা খুব একেবারে স্পষ্ট করে বলি, যে যদি বলা হয় বা এনশিওর করা হয় যে কোনো মব জাস্টিস হবে না, কাউকে বিনা বিচারে মেরে ফেলা হবে না, লয়ারকে গ্রেপ্তার করা হবে না, আমি কালকে আদালতে হাজির হবো, আই ডোন্ট কেয়ার। আমি তো ভয় আমরা তো, আমি বললাম যে জীবনে প্রথমবার অ্যারেস্ট হয়েছি 17 বছর বয়স, এই গ্রেপ্তারের ভয়ে তো আমরা পালিয়ে থাকার লোক নয়। কিন্তু এখন যেটি হচ্ছে, সেটি তো একটি সরকার তো লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনি দেখেছেন অসংখ্য উদাহরণ আমি দিয়েছি, কথাগুলো রিপিটেড হয়ে যাচ্ছে, যে একটি বাড়িতে ডাকাতি করছে, সেখানে সেনাবাহিনী পুলিশ গিয়ে বাইরে অপেক্ষা করছে, ডাকাতি শেষ হওয়ার পরে ডাকাতদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছে, এবং যার বাড়ি ডাকাতি করছে তার নামে মামলা হচ্ছে। সে জায়গায় আমরা আবার এত মানে গিয়ে ওখানে আত্মহত্যা করব, সেটাকে আপনি চান যে আমরা আত্মহত্যা, সবাই আত্মহত্যা করি? কদিন আগে যদি সেটা চান, সাবেক আইজিপি বেনজির আহমেদের একটা ফোন আলাপ ফাঁস হলো, সেখানে তিনি বলছিলেন যে আপনারা যদি সংগঠিত হন পুলিশকে পাশে পাবেন, এবং বলছেন যে বেনজির, পুলিশে। শুনেন, সাবেক আইজিপি বেনজির আওয়ামী লীগের প্রাথমিক সদস্য নয়। এটা ওনার বক্তব্য, উনি কেন বলছে ওনার সাথে কথা বলেন আমি জানি না। ইভেন আমি ওই ফাঁস হওয়া কি বলে কল রেকর্ডটাও আমি শোনার কোনো প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, তাহলে আপনারা আসলে ফিরবেন কি করে? আপনি যে পরিস্থিতির কথা বলছেন যে এই হচ্ছে বাস্তবতা, মব চলছে বা আপনাদের কোনো নিরাপত্তা নাই, তাহলে আসলে কি না না আপনারা না না, রাজনীতিটা এইটা করবেন তো, কিভাবে দেশে? আমি শুনেন, এটা তো মানুষ তো সবসময়, বললাম না, আপনি তো সব মানুষকে সবসময় অন্ধকারে রাখতে পারবেন না, মহাচন্দ্র রাখতে, মানুষ জেগে উঠছে এবং আমরা মানুষকে জাগিয়ে ওঠার কাজটাই করছি। এবং যখনই মানুষ জাগে ওঠার কাজই করছি, এবং এই জেগে ওঠার মধ্য দিয়েই এই মবক্রেসি থেকে বাংলাদেশকে মুক্ত করেই আমরা ইনশাল্লাহ আবার আমাদের অস্তিত্বে জানান দিব। এটা ভয়ের কোনো কারণে, আইন হোক যেটা হোক আমরা মোকাবেলা করব। সেটির কোনো আর আপনি সময়সীমা যদি আপনাদের বলেন যে কাছে না আছে? এখনই, জি, কোনো সময়সীমা বা কোনো পূর্বাভাস আছে যে এই সময় না, হতে পারে? পলিটিক্সে তো, পলিটিক্সে তো আপনি নির্দিষ্ট টাইম টেবিল ঠিক, এটা তো এমন না যে টি-20 ম্যাচ 20 ওভার খেলবে, অথবা ওয়ান ডে ম্যাচ একদিনে শেষ হয়ে যাবে। এটা তেমন না, পলিটিক্স শেষ এটা না। পলিটিক্স একটা ম্যারাথন, এখানে লম্বা সময় ধরে আপনাকে দৌড়াতে হবে। আপনারা আপনি খুব ম্যারাথনের জন্য স্পিডে দৌড় প্রস্তুত। শুরু করলেন, খুব স্পিড একটা দৌড় শুরু করলেন, 100 মিটার দৌড় শেষ করে দিলেন, জিতে গেলেন। পলিটিক্স কিন্তু সেরকম নয়। পলিটিক্সের এখানে আপনার কখনোই এই পথ পুষ্প বিছানো নয়, এটা দুগ্ধ ফেননের সজ্জা নয়। পলিটিক্স, পলিটিক্স হচ্ছে একটা কণ্ঠকাকীর্ণ বন্ধুর গিরিপথ। এই গিরিপথ বেয়ে যেতে হবে। এই গিরিপথে আমরা ভীত হবার মানুষ নই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এইসব, এবং আপনাদের সেটা বাংলার মানে, মানুষকে এবং নিয়ে। যখন ফিরবেন, যদি ফিরতে পারেন, তাহলে তখন কি আপনারা মানে যা হচ্ছে তার প্রতিশোধ নিতে নিতেই আপনাদের সময় যাবে? আপনারা কি প্রতিশোধ পরায়ণ হবেন না? আপনাদের অবস্থান কি? কারণ আমরা শুনেছি আবারও ফোন আলাপ যে আহ, মানে শেখ হাসিনার ফোন আলাপে আমরা শুনেছি যে যারা এরকম ঘরদোর জ্বালিয়ে দিচ্ছে তাদের হিসাব রাখার কথা বলছেন তিনি, পুলিশের হিসাব রাখার কথা বলছেন তিনি, যেই হাত মানে মানে নানান রকম প্রতিশোধের কথা তিনি বলছেন। আসলে কি আপনারা কি করবেন, কি আচ্ছা, মনস্তত্ব নিয়ে ফেরার পরিকল্পনা? আপনি আপনি আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যার যে কথাগুলো শুনেছেন, এগুলো কি তিনি পাবলিককে অ্যাড্রেস করেছেন? নট দ্যাট। উনি পাবলিককে অ্যাড্রেস করে কোনো বক্তব্য রাখেনি। উনি একজন কর্মীর সাথে যে কথা বলবে সে কথা পাবলিক বলবে না, এক। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি চর্চা করে কিনা এবং ভবিষ্যতে করবো কিনা সেটা বোঝার জন্য তো খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমি শুরুতে আপনাকে বলেছিলাম, এই বঙ্গবন্ধু কন্যার মনে দগদগে ক্ষত আছে যে 15ই আগস্ট আর্টিফিশিয়াল জন্মদিন পালনের উৎসব, তবু আমরা প্রতিশোধে যাইনি 96তে নির্বাচনে জেতার পরেও। ওনার কাছে দগদগে ক্ষত আছে 21শে আগস্ট গ্রেনেড মেরে তাকে হত্যা প্রচেষ্টা, 24 জনকে হত্যা, আবার সংসদে দাঁড়িয়ে তাচ্ছিল্য করে বলা তাকে আবার মারবে কে, দেখেন নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল কিনা। এবং সে মামলা নেওয়ার জন্য আওয়ামী লীগ তৎকালীন সেক্রেটারি আব্দুল জলিলকে নিয়ে চোর পুলিশ খেলা। মতিঝিল থানা বলছে এটা রমনা থানার দায়িত্ব, রমনা থানা বলছে এটা মতিঝিল থানার দায়িত্ব, তারপরে মামলা হয়নি। এরকম দগদগে ক্ষত। তারপরে আমরা 2007-এ ইয়াজউদ্দিন সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসলাম মানুষের ভোটে। বঙ্গবন্ধু কন্যাকে তখন একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো তিনবার বেগম জিয়া তো তিনবার প্রধানমন্ত্রী ছিল, আপনি কি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় তার কোনো অভিজ্ঞতা যদি প্রয়োজন হয় নিবেন কিনা? উনি অকপটে বলেছিলেন, অবশ্যই, আমি যদি প্রয়োজন মনে করি তার পরামর্শ আমি নিব। শুধু তাই নয়, আমি বিরোধী দলকে সংসদে ডেপুটি স্পিকারের পদ অফার করছি, কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা হত্যাকে কিন্তু আমরা হত্যা দেখেছি দিয়ে তাকে বাড়ি থেকে কিভাবে আমরা উচ্ছেদ করা হত্যাকে হলো, তাকে আমরা দুর্নীতির হত্যাকে মামলায় হত্যা জেলখানায় রাখা দিয়ে হলো। মোকাবেলা করতে চাই না।
আমরা হত্যাকে হত্যা দিয়ে মোকাবেলা করতে চাই না। সেটা চাইলে 96 ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিনা বিচারে আমরা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা একদম দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করেছি। 2008-এ ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধীদের বিচার করেছি আন্তর্জাতিক মানদণ্ডে, যেখানে এপিলের সুযোগ রাখা হয়েছিল। সুতরাং এটা ভয়ের কোনো কারণ নেই। মানুষের ভালোবাসায় যদি আওয়ামী লীগ আবার সিক্ত হয়ে ক্ষমতায় আসতে পারে, আমরা কোন ধরনের প্রতিশোধ অথবা প্রতিহিংসার রাজনীতির ধারে কাছেও আমরা যাব না। জি আমরা সেই জায়গায় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে বাংলাদেশকে ইতিবাচক ধারায় রাখার রাজনীতির চর্চায় করবো ইনশাল্লাহ। জি, জনাব আমিনুল ইসলাম আমিন, ধন্যবাদ আপনাকে। মানে ক্ষমতায় আসলে চাইলে আপনারা এটা করতে পারতেন, মানে এই যে চাইলে ক্ষমতায় যারা যায় তারা যা খুশি করতে পারে, এই জিনিসটাই যদি চলে যেত দেশ থেকে, তাহলে হয়তো অনেক সুন্দর, মানে আপনার এই প্রত্যাশা যেগুলো বলছিলেন না, সেগুলো অনেক আমি কি ভালো সুন্দরভাবে। একটা জিনিস চাইতেও পারবো না? না 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 না, আপনি বলছিলেন না চাইলেই আপনারা সেই সময় 96 ক্ষমতায় এসে এই বঙ্গবন্ধুর আমরা করিনি খুনিদেরকে তো, বিনা আমরা তো বিচারে করি নাই। রাইট, আমরা করি নাই তো, করেন সেটাই নাই। বলছি। আমরা সেটাই চাইলে সেটাই পারতাম, আমরা করি নাই। করেন নাই, কারণ কিন্তু আমরা চাইলেই প্রতিহিংসা করতে রাজনীতি করি না, পারতেন। যেটা এখন করা হচ্ছে। ওইটাই আমি আমরা আসলে প্রতিহিংসা বলছিলাম যে রাজনীতি, এটাকে আপনি চাইলেই করতে শুনেন পারবে না কেউ শারমিন, এরকম। আপনি এটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। আমি বলছি কি, এখন চাওয়া হচ্ছে, এজন্যই আজান দিয়ে ডিক্লেয়ার দিয়ে 32 নাম্বার ভাঙা হচ্ছে, মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরাও চাইলে পারতাম। আমরা সেই প্রতিহিংসা রাজনীতি কখনো করিনি, ভবিষ্যতেও করবো না, সেটাই বলছি জি, আমি। এটা স্পষ্ট, এটা মিস ইন্টারপ্রেটেড হচ্ছে না। ওই যে চাইলে পারতাম, এই পারতাম জায়গাটাই যদি না থাকতো, মানে কেউ চাইলেও ওইটাই বন্ধ পারবে না, করা দরকার। হ্যাঁ, ক্ষমতায় গেলে কেউ হ্যাঁ, চাইলেও ওইটাই বন্ধ। পারবে না 32 নাম্বার ভাঙতে, বা কেউ চাইলেই পারবে না আপনি যা চাইলে সেটা পারতেন তখনই এরকম কিছু পারবে না, করতে। সেটা তখনই পারবে না যদি আপনি আইনের শাসনে বিশ্বাস করেন এবং সেটা প্রয়োগ জি, ঘটান। খুবই আমরা আইনের দুঃখজনক হলো শাসনে ক্ষমতার বিশ্বাস করি, বাইরে সেটা গেলে কেন প্রয়োগ জানি সবাই ঘটিয়েছিলাম আইনের বলে শাসনে আমরা খুব চাই। বিশ্বাস করতে চায়। জনাব আমিনুল ইসলাম আমিন, ধন্যবাদ আপনাকে। আপনি যা চাইছেন, যে প্রত্যাশা করছেন, ভালো প্রত্যাশা, এগুলোর পূরণ হোক। অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন আপনি, আমার সাথে যুক্ত হয়েছেন, কথা বলেছেন। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন।